হুম। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আর সেই পরিকল্পনার জোরেই তো আমি আজ একটা ছোট্ট দায়িত্ববান বাবা পেয়েছি, আমার ছোট শিক্ষক। তানশান বোঝে মিমি কার কথা বলছে। তার মুখে এবার চাপা লাজুক হাসি দেখা গেল। বলল, চাইল্ড কথাবার্তা। রূপকথা কান্নারত মুখে পুনশ্চ হাসল তানশানের লজ্জা পাওয়া দেখে। এই যে হঠাৎ পাওয়া দুইজন শক্ত ঢাল তার খুব প্রিয়। তানশান বলল, চাইল্ডিস কথাবার্তা। এখন পড়তে আসুন, পাপা ডাকছে, নয়তো পরীক্ষার সময় আপনার অন্যের খাতার দিকে তাকিয়ে থাকতে হবে। চলো। ভালোবাসাবাসীর পর্ব খানিক চুকে গেল। তপবন ফের কঠোর শিক্ষকের রূপে ফিরে আসতে রূপকথা চোখ মুখ বিকৃত করে নিল। বিকৃত মুখে চেয়ার টেনে বসল। টেবিলের মাঝ বরাবর গম্ভীর মুখে বসে আছে তপবন। টেবিলের দুই প্রান্তে বসা মা ছেলের সামনে হায়ার ম্যাথের বই দুটো রেখে আদেশে সুরে বলল, এই যে ম্যাথগুলো আমি দাগিয়ে দিছি, সেগুলো আসার আগে সব শেষ করে দিবে। আমি এসে এগুলো দিয়ে পরীক্ষা নেব। তপবনের কথায় তানশানের মাঝে কোনো উদ্বেগ দেখা গেল না। তবে রূপকথার চোখ চরক গাছ। সে হন্তদন্ত হয়ে বইয়ের পাতা উল্টে দেখল। পুরো দুটো অধ্যায়। সে আর্তনাদ করে বলল, এখন বাজে সন্ধ্যা 7টা। এতগুলো ম্যাথ এত অল্প সময়ের মধ্যে কি করে করবো? তপবন নির্লিপ্ত কণ্ঠে বলল, সেটা তোমার ব্যাপার। আমি এগুলো সব ধরে ধরে করেছি। এখন না করতে পারলে তোমাদের পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। রূপকথা করুণ চোখে তাকায়। মিমির অসন্তোষ মাখা মুখ দেখে তানশান মৃদু হাসল। রূপকথা করুণ চোখে তাকায়। মিমির অসন্তোষ মাখা মুখ দেখে তানশান মৃদু হাসল। নীরবে ম্যাথ করতে শুরু করে। বাবা পড়াশোনা বিষয়ে কোনো আপোষ করে না। এমন করে সে একদিন জেদ দেখিয়েছিল, যার ফলে তাকে সারা রাত বাবা শাস্তি হিসেবে বায়োলজি পড়িয়েছে। কি বাজে রাত সে আজও ভোলেনি। রূপকথা এক বুক হাহাকার নিয়ে ম্যাথ করতে শুরু করলো। তপবন শাল জড়িয়ে নিতে নিতে গুরু গম্ভীর গলায় বলল, দুজন পড়াশোনায় এবার সিরিয়াস হও। বছর যাবে চোখের পলকে। এরপরে দুজনের পরীক্ষা। খারাপ রেজাল্ট করলে কিন্তু। তপবনের কথার মাঝে রূপকথা থমথমে ব্যগ্র কণ্ঠে বলল, খারাপ রেজাল্ট করলে কি করবেন? কথার মাঝে কথায় তপবন দাঁতে দাঁত চেপে বলল, তোমায় একটা পিঠার দোকান দিয়ে দেবো, আর তানশানকে একটা রিক্সা কিনে দেবো। দুজনে পড়াশোনা করে যদি স্বাবলম্বী না হতে পারো, তবে এভাবে স্বাবলম্বী হবে। মা ছেলে আকাশ থেকে পড়ল। তানশান হতভম্ব হয়ে শুধালো, রিক্সা? পাপা, আমি রিক্সা চালাবো, কিন্তু আমি তো রিক্সা চালাতে পারি না। রূপকথা উদ্বিগ্ন কণ্ঠে হড়বড়িয়ে বলল, আমিও তো পিঠা বানাতে পারি না। সে কি ভয়ঙ্কর দুশ্চিন্তা। তপবন হতবাক হয়ে তাকিয়ে রইল বউ বাচ্চার দিকে। তার ইচ্ছে হলো দেয়ালে মাথা ঠুকতে। সে দাঁত খিচে বলল, বাহ, কত দুশ্চিন্তা তোমাদের। তার মানে তোমরা ঠিক করে নিয়েছো যে তোমরা পড়াশোনা করবে না? না, তা কেন হবে? মা ছেলে সমস্বরে বিরোধ করে বলল। চোখ মুখ কুচকে আছে তাদের। তপবন এবার রাগান্বিত স্বরে ধমকে উঠে বলল, তবে পড়াশোনা করো, পাজির দল। পিঠা বানাতে না পারা, রিক্সা চালাতে না পারা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করতে হবে না। তানশান আর রূপকথা নিজেদের ভুল বুঝতে পেরে বোকাশোকা হাসলো। তানশান বোকাশোকা কণ্ঠে বলল, ও সরি পাপা। সরি পাপা। তপবন চাপার আগে বিড়বিড় করতে করতে বেরিয়ে যায় কক্ষ থেকে। লম্বা লম্বা কদম ফেলে সোজা এরোজের ঘরে গিয়ে দেখলো ঘর খালি। চোখে মুখে একরাশ দুশ্চিন্তার সন্দেহের ঘনীভূত ছায়া নিয়ে সে বাড়ি থেকে বের হয়। এরোজের সাথে কথা বলতে হবে। সে কি করতে চাইছে? হঠাৎ বিয়ের জন্য এত উদ্বিগ্নতা কেন? তার জানা মতে এরোজে সাদামাটা প্রাণবন্ত বাঙালি ছোঁয়ায় বড় হওয়া মেয়ে পছন্দ। তবেও কেন সৃজার মতো একটা মেয়েকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে? তপবন অফিসে যাওয়ার পথে নিউ মার্কেট এরিয়া সহ সব জায়গায় খুঁজলো ছেলেটাকে, কিন্তু পেল না। বিকালে ওই ঝামেলা ঘটিয়ে কোথায় চলে গেল কে জানে। অন্যদিকে ইমরোজ রীতিমতো তার মাথা খেয়ে ফেলছে। রাত 9:30। একতলা বাড়িটার সামনে দ্রুত গতি সম্পূর্ণ অডি কারটি থামে। গাড়ি থেকে বের হওয়া মাত্র ইমরোজ ক্ষিপ্ত গতিতে ছুটে বের হয়। সদর দরজা খোলাই ছিল। সে গটগট করে ঢুকে গেল। সুজানা বেগম বসার ঘরেই বসেছিল। ইমরোজকে এভাবে ঢুকতে দেখে সে দাঁড়িয়ে যায়। ভয়ে কাঠ হয়ে যায়। ইমরোজ তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে। বিনা অনুমতিতে সৃজার ঘরে ঢুকে গেল। বিছানায় শুয়েছিল সৃজা। এরোজের সাথে কথা হয়েছে। হোয়াটসঅ্যাপে হীরের আংটি ছবি পাঠিয়েছে, সিলেক্ট করতে বলেছে। সেগুলোই হাঁ করে দেখছিল। বেছে বেছে 5 হীরের একটা আংটি পছন্দ করেছে। এর চেয়ে বেশি নেই, নয়তো সেটাই করত। কিন্তু হঠাৎ করেই তার অলসতা ভঙ্গ হয় কেউ ক্ষিপ্র গতিতে এসে তাকে এক ঝটকায় দাঁড় করাতে। সে হকচকাতে গিয়েও হকচকালো না, কেননা সে তো জানতো এমন কিছুই হবে। ইমরোজ ক্ষিপ্ত হাতে সৃজার চোয়াল চেপে ধরল। হিসিয়ে শুধায়, এগুলো কি ছিল? সৃজা চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে, কাপুরুষ আর সুপুরুষের সাক্ষাৎ ফারাক ছিল। ইমরোজ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি এরোজকে বিয়ে করার জন্য রাজি হয়েছ কোন সাহসে?
তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার সাথে কমিটেড? ছিলাম, কিন্তু এখন আর নেই। কারণ একজন কাপুরুষের পরকীয়ার প্রেমিক হয়ে বাঁচার থেকে একজন সুপুরুষের স্ত্রী হয়ে বাঁচা আমার কাছে অনেক সম্মানের মনে হয়েছে। তুমি একটা কাপুরুষ যে কিনা আজ পর্যন্ত আমায় আমার সম্মান দিতে পারোনি, দুনিয়ার সামনে স্ত্রী হিসেবে প্রকাশ করতে পারোনি। তাই আজ থেকে তুমি তোমার পথ দেখো, থাকো ওই গেও আনস্মার্ট ন্যাকা কঙ্কাল দেখতে মৌনতার সাথে। ওই তোমার মতো কাপুরুষের জন্য ঠিক আছে, আমার জন্য তো এরোজের মতো সুপুরুষই যোগ্য, যে কিনা ঘর ভর্তি মানুষের সামনে গলা উঁচু করে আমায় ভালোবাসার প্রস্তাব দিয়েছে। বের হও এখান থেকে। তোমার এই রাগ অন্য কোথাও গিয়ে দেখাবে। রাগ দেখাতে হলে সুপুরুষ হয়ে আসবে। এখনো বলছি, আমাকে স্ত্রীর সম্মান দিতে পারলে আমার সামনে আসবে, নয়তো নিজের ছোট ভাইয়ের বউ হতে দেখার জন্য তৈরি হও। বলেই সৃজা ইমরোজের হাত থেকে নিজের গাল ছাড়িয়ে নিয়ে গটগট করে বেরিয়ে যায় রুম থেকে। আর ইমরোজ, যে কাপুরুষের তকমা সহ্য না করতে পেরে রাগে রীতিমতো হুঁশ হারিয়ে বিছানার চাদর সহ বালিশ সব টেনে ছুঁড়ে মারল মেঝেতে। সে কোনোভাবেই সৃজাকে নিজের চোখের সামনে এরোজের বউ হতে দেখতে পারবে না। মুহূর্তে ইমরোজ দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়ল। কি করবে, কিভাবে করবে, কিছু বুঝে উঠতে পারছে না। পড়াশোনায় নিদারুণ একঘেয়েমিতে সমস্বরে এক দীর্ঘশ্বাস শোনা গেল কক্ষ জুড়ে। টেবিলের দুই পাশে সম্মুখ বরাবর বসা তানশান আর রূপকথা বই থেকে মুখ তুলে একে অপরের দিকে তাকিয়ে ক্লান্ত নিঃশ্বাস ফেলল। সেই সন্ধ্যা থেকে তারা এক নাগাড়ে পড়ছে। তানশান একঘেয়েমি দূর করার জন্য চমৎকার পদ্ধতি হিসেবে নেটফ্লিক্স বেছে নিল। সে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, ক্লান্ত হয়ে গিয়েছেন নিশ্চয়, একটু হেঁটে আসুন, নয়তো টিভি দেখুন, ভালো লাগবে। আবার কিছুক্ষণ পর পড়লে পড়ায় আগ্রহ পাবেন। রূপকথা বিমর্ষ কণ্ঠে শুধায়। তুমি কি করবে? খিদে পেয়েছে, কিছু আনবো? রূপকথার প্রশ্নে তানশানকে ভাবুক দেখা গেল। খিদে না পেলেও কিছু খেতে ইচ্ছা করছে। সে উৎসুক দৃষ্টিতে চেয়ে সাগ্রহে বলল, মাথা হ্যাং হয়ে গিয়েছে, আমি এখন একটু সিরিজ দেখব। আপনি কি দেখবেন আমার সাথে? তাহলে চলুন একসাথে দেখি আর পপকর্ন খাই। রূপকথা বুক ভরা প্রশান্তির নিঃশ্বাস ফেলল তানশানের প্রস্তাবে। জীবন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তিটা যখন অপ্রাপ্তির খাতায় উঠল, তখন সৃষ্টিকর্তা তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছে। একটানা পড়তে তারও ভালো লাগছে না। সে বলল, আচ্ছা, কিন্তু পপকর্ন কোথায় পাবো? পপকর্ন ভাজতে হবে, বাসায় আছে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভাজতে পারি না। রূপকথা উঠতে উঠতে বলল, আমি শিখিয়ে দিব, এটা সহজ, যদিও আমি কখনো করিনি। বাবা রাগ করে রান্নাঘরে ঢুকলে। পরিকল্পনা মোতাবেক রান্নাঘরে দুজন হাজির হয়। তানশান চিরুনি অভিযান চালিয়ে পপকর্নের প্যাকেট বের করলো। মাইক্রোওয়েভের কাছেও তার যাওয়া মানা বলে সে চুলায় প্যান দিল। রূপকথাকে বলল, নিন, এখন এই প্যাকেট খুলে কড়াইয়ে ঢেলে দিন, পপকর্ন হয়ে যাবে। রূপকথা তানশানের কথা মতো কড়াইয়ে তেল আর ফ্লেভারের মিশ্রণে থাকা ভুট্টাগুলো ঢেলে দিল। তানশান পপকর্ন নেওয়ার জন্য পাত্র খুঁজতে লাগলো। তবে 2 মিনিট যেতে রূপকথা বিকট চিৎকার দিয়ে উঠল। তানশান চমকে পেছনে তাকায়। পপকর্নগুলো উগ্রভাবে এদিক সেদিক ছিটে যাচ্ছে, আর তার বোকা মা লাফাচ্ছে আর হুসহুস করছে। সে কপাল থাপড়ে অন্তদন্ত হয়ে গেল ঢাকনা খুঁজতে। ঢাকনা খুঁজে তা দিয়ে প্যানটা ঢেকে দিতে পরিস্থিতি একদম শান্ত হয়ে গেল। লাফাতে থাকা রূপকথা ভেবাচাকা খেয়ে গেল তানশানের কাজে। তানশান মুখ বিকৃত করে বিদ্রুপ করে বলল, বোকা মা আমার, সারাদিন মায়ের বেশে টুটু ঘুরে বেড়ানো, বুদ্ধি তো একদমই নেই। যখন দেখলেন এগুলো ছিটে আসছে, ঢাকনা দিবেন না, তা না করে আপনি হুস হুস করে লাফিয়ে যাচ্ছেন। ধুকপুক করতে থাকা অন্তঃস্থল সামলে রূপকথা বোকাশোকা চাহনি ফেললো। থমথমে মুখে বলল, আমি কি এগুলো আগে কখনো ভেজেছি? পূর্ব অভিজ্ঞতা থাকলে না বুঝতাম। এটা পূর্ব অভিজ্ঞতা নয়, উপস্থিত বুদ্ধির বিষয়। আর যদি এভাবে তেল ছিটে আসতো, তবে আপনি সমাধান না খুঁজে এমনভাবে লাফাতেন, কি অদ্ভুত। ততক্ষণে পপকর্ন হয়ে গিয়েছে। নিচ থেকে 2-1টা পুড়েও গিয়েছে। তারা হাফ ছেড়ে পপকর্নের রুমে যায়। তানশানের বিছানা বরাবর বিশাল এক এলইডি স্ক্রিন। 2 কিনারায় হেডবোর্ডে পিঠে এলিয়ে পা ছড়িয়ে আয়েশ করে বসলো মাঝে। তাদের দুজনের মাঝে পপকর্নের বাটি রাখা। তানশান বেশ কিছুক্ষণ নেটফ্লিক্সের হোম পেজ ঘুরলো। কোনো ভালো সিরিজ খুঁজছে। তপবন তাই জলদি বাড়িতে চলে আসে। অভ্যাস অনুযায়ী ছেলের ঘরে উকি দিতে তার ভ্রু উঁচু হয়ে গেল। লাইট নিভিয়ে মাঝে পপকর্ন রেখে স্ত্রী সন্তান যে পড়ার ঘরটাকে থিয়েটার বানিয়ে ফেলেছে। অন্তঃস্থল প্রশান্তি অনুভব করে। দৃশ্যটা স্নিগ্ধতা আর প্রশান্তির কাছে নেটফ্লিক্স নামক অসন্তোষের কারণটি খানিক ফিকে পড়ল।
পড়াশোনার সময় টিভি দেখায় অসন্তোষ হলেও কিছু বলল না। মাঝে মধ্যে একটু ব্রেক নিলে পড়ার গতি দ্বিগুণ বেড়ে যায়। সে নীরবে চলে যায় নিজের ঘরে। পোশাক বদলে টি শার্ট ট্রাউজার পরে প্রফুল্ল চিত্তে ছেলের ঘরে ঢুকলো। প্রফুল্ল কণ্ঠে শুধায়। তোমরা কি করেছো? মা ছেলের মগ্নতা তখন তুঙ্গে। সদ্য শুরু হওয়া সিরিজের সূচনা দৃশ্যে চোখ নিবদ্ধ রেখে সমস্বরে জবাব দিল। সিরিজ দেখছি। কাঙ্ক্ষিত মনোযোগ না পেয়ে তপবন কিছুটা মনক্ষুণ্ণ হলো, তবুও মুহূর্তটি স্নিগ্ধতা অনুভব করার লোভে বলল। আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? অবশ্যই। এবারও জবাব এলো যান্ত্রিকভাবে। তপবন সানন্দের সাথে বিছানায় উঠে পপকর্নের বাটিটা নিজের কোলে রেখে দুজনার মাঝে পা লম্বা করে ছড়িয়ে বসে পড়ল। কি সুন্দর মুহূর্ত! জীবন কত সুন্দর ভাবতেই তপবনের মুখে হাসি প্রগাঢ় হয়। সে বিমোহিত নয়নে তাকায় স্ত্রী সন্তানের পানে। তারা দুজনেই টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে, আগ্রহ হুটুপুটি খাচ্ছে তাদের চেহারায়। তাই সেও মগ্ন হয় সিরিজ দেখতে, হলিউড সিরিজ। এগুলোতে সাফ সাফ নাকচ থাকলেও আজ এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাইল না। সে নির্বিকার পা দোলাতে দোলাতে দেখতে লাগলো। গল্প এগোচ্ছে। মাঝে মধ্যে সাবটাইটেলের জটিল মারপ্যাচে রূপকথা ও তানশান খেই হারিয়ে ফেললে তপবনী ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে অর্থ বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎই তপবনের দৃষ্টি শুরু হয়ে এলো। পর্দার দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে। দৃশ্যপটের পরিস্থিতি দেখে পুরনো সেই বিব্রতকর অভিজ্ঞতা জেঁকে বসলো। এখনো কি সেই সিন ক্রিয়েট হবে নাকি? কিন্তু তপবন কিছু বুঝে ওঠার আগে আচমকা নরনারী দুটো ওষ্ঠ মিলে গেল সবেগে। তপবন চমকে উঠল, চোখ বৃহৎ আকারের ধারণ করলো। সে তড়িৎ গতিতে দুই হাত দুই দিকে প্রসারিত করে রূপকথার তানশানে চোখ চেপে ধরল। দাঁত কিরমির করে রাগান্বিত স্বরে গর্জে উঠে বলল। তোমাদের নেটফ্লিক্সের পাসওয়ার্ড কে দিয়েছে? তানশান কাচুমাচু করে উঠল। বাবার হাত ছাড়িয়ে দ্রুত বিছানা ছেড়ে নেমে বই খাতা গোছাতে লাগলো। চরম অস্বস্তি ভরা বিব্রতকর এই পরিবেশে রূপকথাকেও নতমস্তকে দেখা গেল। ছেলের সামনে এমন পরিস্থিতি, ছিছি। তপবন গলা খাকারি দিয়ে পরিস্থিতি শিথিল করে। সাথে সাথে টিভির রিমোট নিয়ে পাসওয়ার্ড বদলে দিল। চোয়াল শক্ত করে ছেলের উদ্দেশ্যে বলল। তোমায় যেন আমি আর নেটফ্লিক্সের আশেপাশে না দেখি, তানশান। তানশান আনত মুখে শুধু মাথা নাড়ল। তপবন ফের গলা খাকারি দিয়ে বলল। এখন নিচে চলো, রাতের খাবার খেয়ে তারপর একেবারে পড়তে বসবে। বাবার বলতে দেরি আছে, তানশানের ছুটতে দেরি নেই। তানশান পালাতেই তপবনের চোখ পড়ে বিছানায় বসে কাচুমাচু করা স্ত্রীর পানে। গম্ভীর গলায় বলে। আপনাকে কি আলাদা করে বলা লাগবে? খেতে চলুন। রূপকথা বোকাশোকা হাসলো, মিনমিনে স্বরে বলল। আমার চোখ ঢাকার কোনো প্রয়োজন ছিল না। তপবন সরু চোখে তাকায়। কেন? রূপকথা কপাল কুঁচকে তাকায়, খেপে বলে। তো আমি কি বাচ্চা নাকি? আমি তো জানি এগুলো। তপবন দাঁতে দাঁত চেপে বলল। সরব রূপকথার কান গরম হয়ে উঠল। রেডিকিউলাস! এই তানশানের কাছে নেটফ্লিক্সের পাসওয়ার্ড এসেছে কি করে? তপবন বের হতে হতে রাগান্বিত স্বরে বিড়বিড় করে। নিচে নামতে নামতে সে মৌনতা রোজ সবাইকে ডেকে নিয়ে একসাথে নামে। নির্জনা বেগম স্থূল দেহ টেনে এগিয়ে আসে, গম্ভীর গলায় শুধায়। তপবন, তোমার আব্বু কখন আসবে? আব্বু ক্লাবে আছে আম্মা, আমি দেখা করে এসেছি আসার সময়। আধা ঘন্টার মধ্যে চলে আসবে। তবে আমি তার সাথেই খাবো, তোমরা এখন খাও। আব্বু ওখানে অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে আম্মা। সিটি মেয়রে দেখা করতে এসেছিলেন কোনো কারণে, তার সাথে খেয়েছে। আপনি আমাদের সাথেই বসুন। তপবন মাকে পাশে বসে। মায়ের কিছু কাজে ঘোর বিরোধ থাকলেও মানুষটা যথেষ্ট শ্রদ্ধেয় তার কাছে। কেমন করে নিজের সব শখ আহ্লাদ ছেড়ে তাদের আগলে বাঁচছে। মৌনতাকে আজ ভীষণ চঞ্চল দেখালো। সে বিশ্বাস করে নিজের উপর। শুনেছে কেউ যদি মন থেকে কোনো কিছু পেতে চায় তবে নাকি পুরো পৃথিবী তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। অবচেতনেও এরোজ মেরুদণ্ডহীন একটা সংসার টিকিয়ে রাখা নীরব লড়াইয়ে সাহায্য করছে। সে আশাবাদী হয়তো তার সংসারটা এই পর্যায়ে টিকে যাবে। মৌনতা রোজের সাথে ঝগড়া করছিল। তপবন খুশি হয় অত্যাধিক চঞ্চল মৌনতাকে দেখে। বিগত বেশ কয়েকদিন যাবৎ মৌনতাকে ভীষণ ভঙ্গুর লাগছিল। সে খেতে খেতে শুধায়। মন, শরীর ভালো লাগছে? ভাসুরের প্রশ্নে মৌনতা প্রাণোচ্ছল মুখে হাসলো, বলল। আমি একদম ঠিক আছি ভাইজান। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। পরপরই শুধায়। তোমরা কি জানো বাসায় নেটফ্লিক্স কিনেছে কে? রোজ পিটপিট করে চেয়ে আর্তনাদ করে উঠল। নেটফ্লিক্স কিনেছে কেউ? কবে? কই, আমায় তো কেউ বললো না। আমি আরো ভাবলাম কিনবো। তপবন গুরুগম্ভীর কণ্ঠে বলল। মৌনতা বলল। যে কিনেছে তাকে খুঁজে বের করে কতক্ষণ শাসনা হবে। কিনেছে তা আবার তানশানকে দিয়েছে কেন? আমি তো অনেকদিন দেখি না ভাইজান, আর আপনার মেজো ভাইও তো কেনেনি। তবে এটা নিশ্চয়ই এরোস, ওর খবর আছে। তপবন থমথমে মুখে বলল। রূপকথার তানশান বিড়াল ছানার ন্যায় গুটিসুটি হয়ে বসে আছে। খাওয়া দাওয়া শেষে
মা ছেলে উপরে চলে আসে। রূপকথা আবার মৌনতার থেকে দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নিচ্ছে। মৌনতার পায়ের ব্যথা ক্রমশই বাড়ছে। সে পুরো ডাইনিং রুম ক্লিন করে শ্বশুরের জন্য খাবার বেড়ে উপরে আসে। আর এই পুরোটা সময় রোজ আর জবা তাকে সাহায্য করে। তবুও সবার প্রচেষ্টা তাদের মৌন বউ একটু ভালো থাকুক। রূপকথা টেবিলে বসেই হাফ ছাড়ল। তপবন দেখলো ক্লান্ত মেয়েটিকে। বাবা ছেলের বদ অভ্যাস খাওয়ার শেষে মিষ্টি কিছু খাওয়ার, তাই তারা চকলেট খাচ্ছিল। তপবন নিজের চকলেটটা থেকে অর্ধেকটা ভেঙে অর্ধাঙ্গিনীকে দিয়ে বলল, নাও চকলেটটা খাও। বাবার দেখা দেখি তানশানও নিজের চকলেটের অর্ধেকটা ভেঙে তার মিমির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন এইটা খান। রূপকথার ক্লান্ত মুখে হাসি ফুটে উঠল। সে দ্বিরুক্তি করে না, চুপচাপ চকলেট মুখে পুরে নেয়। তানশান আর রূপকথা চকলেট শেষ করতেই তপবনের প্রশ্ন করা শেষ। সে প্রশ্ন দুটো দুজনের হাতে দিয়ে বলল, দুজন যদি 50-এর মধ্যে 45-এর উপরে পেতে পারো তবে দুজনের জন্য উপহার আছে। রূপকথা তানশানের মাঝে আনন্দ দেখা গেল। সে প্রচন্ড আগ্রহের সাথে লিখতে শুরু করলো। সে তো জানে সে 50-এ 50 পাবে। তপবন তাদের লিখতে দিয়ে কক্ষ থেকে বের হয়ে হাঁটাহাঁটি করে। ঠিক সময়ে দুজনের পরীক্ষা শেষ হয়। তপবন তাদের অন্য বিষয়ে পড়তে দিয়ে পেপার দেখলো। অবাক হলো রূপকথার মার্কস দেখে। 50-এর মধ্যে 48 পেয়েছে। সে কোনা চোখে তাকায় স্ত্রীর পানে, সন্দিগ্ধ গলায় শুধায়, দেখাদেখি করছো? রূপকথার কপাল কুঁচকে গেল মিথ্যা অপবাদে। সে নিজের চেষ্টায় অঙ্ক করেছে। সে রাগান্বিত স্বরে বলল, আমি নিজের চেষ্টাই করেছি। তপবন স্ত্রীর থেকে দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকায় শুধায়। সত্যি বলেছে? তানশানেরও ব্যক্তিত্বে আঘাত হানল। গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমরা কখনোই দেখা দেখি করি না। তুমি মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করো। তপবন চুপসে গেল। দুজনের পেপার দুজনের হাতে দিয়ে বলে, তোমরা তো দেখি উপর নিয়ে ছাড়বে। তানশান রূপকথার দিকে তাকিয়ে শুধায়, কত পেয়েছেন আপনি? রূপকথা হাসি মুখে পেপার তুলে দেখালো। তানশানের মুখেও হাসি ফুটে উঠল মায়ের সাফল্য দেখে। মিহিস্বরে বলল, গুড। তপবন ততক্ষণে 4টা চিরকুট বানিয়ে তাতে কিছু লিখলো। দুটো দুটো করে 2 হাতের তালুতে নিয়ে চেলার স্ত্রীর দিকে বাড়িয়ে দিল। বলল, যে কোনো একটা পিক করো। তানশান রূপকথা বেছে বেছে একটা করে তুললো। রূপকথা চিরকুট খুললো। যেখানে লেখা আম্মা শুক্তারার সাথে দেখা করতে যাবে। সেই রূপকথার দৃষ্টি চকচক করে উঠল। তানশানকেও খুলতে বলে তপবন চিরকুটে লেখা পুরো একদিন নানুর বাড়িতে থাকবে তারা। তানশান হতাশ হলো এমন উপহারে। সে বলে, আমি তো সেই দিন মামার সাথে ঘুরে আসলাম নানুর বাসা থেকে, এটা কোনো উপহার হলো? তপবন স্মিত হেসে বলল, এটা তোমার নতুন নানুর বাসা আব্বু। এখানে তুমি কখনো তেমন যাওনি, সেখানে যাবে? তানশান পিটপিট করে তাকালো বাবার দিকে। বুঝতে পারলো বাবা কাদের কথা বলছে। সে মৃদু হেসে মাথা নেড়ে সায় জানায়। রূপকথা চঞ্চল কণ্ঠে শুধায়, আমরা সবাই একসাথে বেড়াতে যাব? তপবন হেসে মাথা নাড়ল। রূপকথা আনন্দে আত্মহারা হয়ে গেল। সে উৎকণ্ঠা নিয়ে বলল, তানশান, তোমায় আম্মার হাতে পায়েস খাওয়াবো। আম্মার রান্না অনেক মজা হয়, তুমি খেয়ে একদম ফিদা হয়ে যাবে। তানশান স্মিত হেসে বলল, আচ্ছা। তপবন চোখ ভরে দেখে ছোট্ট মেয়েটির আনন্দ। বিগত কয়েকদিনের তুলনায় আজ এরোজ আরো বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরল। তার বন্ধুরা তাকে বাড়িতে দিয়ে গিয়েছে 12টার দিকে। ভাইয়ের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব। তপবন আর কথা বলার অবকাশ পেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ভাইকে ঘরে শুইয়ে দিয়ে চলে আসে। লাগাতার দরজা ধাক্কাধাক্কিতে বেহুশ এরোজের ঘুম ভাঙে। সে নিভু নিভু দৃষ্টি মেলে এলোমেলো পায়ে দরজার কাছে যায়। বহু কষ্টে জোর খাটিয়ে দরজা খুলতে আবছা এক হাসি মুখ ভেসে উঠল। মাদকের কারণে অচল মস্তিষ্কটাও সাথে সাথে চিনে ফেলে আবছা মুখটি। সে সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলল। নাকে কাপড় চেপে ধরা মৌনতা কাপড় নামিয়ে হাসি মুখে নিজের হাতের ট্রেটা বাড়িয়ে দিয়ে বলল, ছোট ভাইজান, লেবুর শরবত, মাথা ব্যথা কমে যাবে। ওইসব খেয়েছেন, মাথা ব্যথা করছে নিশ্চয়। এই নিন, আর কিছু ভারী খাবার আছে এখানে। রাতে আপনার খিদে পায় না, এগুলো খাবেন। দাঁড়িয়ে থাকতে না পারা এরোজ কোনো মতে ট্রেটা দুর্বল হাতে নিল। মৌনতা যেতে যেতে আবার উকি দিল। দরজা লাগাতে আসা এরোজ বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, আবার কি চাই? মৌনতা বুঝে গেল আজ মাদকের নেশা বড্ড তীব্র। তবুও যে খারাপ ব্যবহার করছে না এটাই শুক্রিয়া। কিন্তু সে অন্তঃস্থলে লোভ সামলাতে না পেরে ইতস্তত কণ্ঠে শুধায়, ভাইজান, আপনার কাছে চকলেটগুলো কি আছে যেগুলো নাইলকে দেন? না মানে ও খুব কান্নাকাটি করছে চকলেট খাওয়ার জন্য, তাই বলছিলাম আর কি। মৌনতা বোকাশোকা হেসে বলল। এরোজ চোখ তুলে তাকায় মৌনতার দিকে। অস্ফুট স্বরে বলল, চকলেট শেষ হয়ে গিয়েছে, আনলে দিব। ও মৌনতা মুখ ছোট করে বলল। এরোজ সশব্দে দরজা লাগিয়ে দেয়। অচল মস্তিষ্কে তার ঘুরছে, কই আগে তো কেউ কখনো তারা তো খেয়াল নেয়নি, তবে হঠাৎ এত খেয়ালের কারণ কি? এরোজ দরজা আটকে দিতেই মৌনতা হাফ ছেড়ে পা বাড়ায়। সহসা তার গতিরোধ হলো। জবার করে থাকা নাইলের সুচালো দৃষ্টি দেখে সে আলাভোলা হেসে শুধায়, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? নাইল গম্ভীর গলায় বলল, তুমি তো
ভারী পচামে, ছোট পাপাকে মিথ্যে কথা কেন বললে? আমি কখন কান্নাকাটি করেছি চকলেটের জন্য? তুমি ব্যাড গার্ল। মৌনতা বোকাশোকার চেহারায় লাজুক হাসলো, ধরা পড়ে যাওয়ায় বলল, কতদিন হলো একটা চকলেট খাই না, আর খেতে পারবে না চকলেট। ছোট পাপার চকলেট শেষ। নায়েল হাসি মুখে বলল, কিন্তু আমার কাছে অনেকগুলো চকলেট আছে, আমি তোমায় একটা দেব, আসো আমার সাথে। নায়েল জবার কোল থেকে নেমে রোজের ঘরে ছুটল, সেখানে লুকিয়ে রেখেছে এরোজের দেওয়া এক বক্স চকলেট। চালাকি করে মাকে দেয়নি। মৌনতা কপাল কুঁচকে মেয়ের পিছু পিছু গেলে অবাক হলো এক বক্স চকলেট দেখে। এগুলো পেলে কোথায় তুমি? ছোট পাপা দিয়েছে। নায়েল হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। জবাও তাদের পিছু পিছু গিয়ে বলল, আমার একটা দেবা না নায়েল? নায়েল মাকেও দিল, জবাকেও দিল, আর নিজেও একটা নিল। অতঃপর তিনজন চকলেট খেতে খেতে নায়েল হাসি মুখে গান গাইতে শুরু করলো। শেয়ারিং ইজ কেয়ারিং, হু শেয়ারিং ইজ ফান, উই ক্যান অল শেয়ার টুগেদার, বি কাইন্ড টু এভরিওয়ান। মৌনতা মুগ্ধ হয় মেয়ের আচরণে। আলগোছে মেয়েকে বুকে টেনে নিয়ে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলে, আমার সোনা মা। মৌনতার হৃদয়ে স্থিমিত হয়ে আসা আকাঙ্ক্ষাগুলো আজ ফের অঙ্কুরিত হতে শুরু করেছে। এই যাত্রায় হয়তো তার তাসের ঘর সদৃশ্য সংসারটা বেঁচে যাবে। সন্ধ্যা থেকেই তার চোখে মুখে এক অবর্ণনীয় দীপ্তি। শরীরের অসহ্য যাতনাও আজ তার প্রবল আনন্দের কাছে হার মেনেছে। এসে ইমরোজের পছন্দের খাবার রান্না করেছে, যদিও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখা যাবে না ইমরোজের মাঝে। কেননা মৌনতার প্রতিটা কাজের রন্ধে রন্ধে তার জন্য এক অন্ধ অনুরাগ মিশে আছে। আর ঠিক এই নিশ্চিত বিশ্বাসের কারণেই হয়তো এত উপেক্ষার অবহেলা। যে যাকে অকাতরে বিলিয়ে দেয়, প্রতিদানে সে ততটাই রিক্ত হয়। পৃথিবীর নিয়মটা এমন না হলেও তো পারত। কেমন হতো যদি আমার দেওয়া মূল্যের প্রতিদানে সামনের ব্যক্তিটা তার থেকে দ্বিগুণ মূল্য ফিরিয়ে দিত? রাত তখন প্রায় একটা। মৌনতার উচ্ছ্বাস এবার শারীরিক অসুস্থতার কাছে নতি স্বীকার করলো। ডান পায়ের তীব্র যন্ত্রণায় তার কপাল কুঁচকে উঠল। অবসন্ন শরীরটা নিয়ে বিছানায় একটু গা এলিয়ে দিতে কলিং বেলের কর্কশ শব্দ। এটা নিশ্চিত ইমরোজ। মৌনতা এক দীর্ঘশ্বাস ফেলল। বিছানা ছেড়ে ওঠার মতো শক্তি অবশিষ্ট নেই। ওদিকে নায়েল এখনও ছোটাছুটি করছে। মেয়েটা দুরন্ত হয়েছে। ঘুমাতে ঘুমাতে প্রতিদিন একটা বাজিয়ে দেয়। মৌনতার যৎসামান্য আরামকে ধুলোয় মিশিয়ে দিয়ে মিনিট খানেক বাদে ইমরোজের হাঁক ডাক শোনা গেল। ঘরমাক্ত বদনে মৌনতা পা টেনে টেনে নিচে নামলো, কিন্তু নিচে পা রাখতে একরাশ বিতৃষ্ণা তাকে ঘিরে ধরল। বিক্ষিপ্ত মেজাজে ইমরোজ শূন্য লিভিং রুমে পায়চারি করছে। আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মৌনতা নাকে আঁচল চেপে ধরে অনুযোগে সুরে বলল, ঘরে বসে এখনো সিগারেট খাওয়া শুরু করেছেন? পরিবারের মানুষগুলোর সুস্বাস্থ্যের কথা একটু ভাবুন। ইমরোজ কথাগুলো কানে তুলল না, বরং রুক্ষ স্বরে আদেশ ছুড়ল, ভাত বাড়ো। মৌনতা আজাদ তর্কে গেল না। তার ওষ্ঠকোণে কেবল এক চিলতে তাচ্ছিল্যের হাসি। এত কিছুর পরেও সৃজার মতো একটা মেয়ের বিরহে ইমরোজ মানসিকভাবে এতটা বিধ্বস্ত। আর সে বিগত 6টা বছর এই সংসারের পেছনে হাড় ভাঙা শ্রম দিয়েও স্বামীর সামান্যতম করুণা পেল না। মৌনতা নিঃশব্দে খাবার বেড়ে দিল। নিজের পছন্দের আহার পেয়ে ইমরোজ তৃপ্তি সহকারে খেলো বটে, কিন্তু তার মুখ থেকে দুটি মাধুর্যপূর্ণ শব্দ বের হলো না, বরং নিজের সকল দুশ্চিন্তা মেটানোর খোরাক পেয়ে যাওয়ার প্রশান্তি তার চোখে মুখে। সে খেয়ে উপরে উঠতে উঠতে আদেশের সুরে বলল, তাড়াতাড়ি উপরে আসবে। মৌনতা মাথা নেড়ে সায় জানায়। উপরে উঠতে এরোজের ঘরটা দেখে পুনশ্চ ইমরোজের মাথার রক দপদপ করতে লাগলো। নিজের চোখের সামনে ওকে সুপুরুষ আর নিজেকে কাপুরুষ হতেও দেখতে পারবে না। ইমরোজ গটগট করে ঘরে ঢুকতেই বাবার পাছে পাছে নিঃশব্দে ঢোকা নায়েল বাবাকে চমকে দেওয়ার জন্য হৈ হৈ করে চেঁচিয়ে উঠল, হ্যালো পাপা। বিক্ষিপ্ত মেজাজের ইমরোজ সরব ভরকে গেল। মুহূর্তেই মেজাজ আরো বিগড়ে গেল। রাত একটার সময় নায়েলকে জেগে জেগে দুষ্টুমি করতে দেখে মুহূর্তে তার জমানো রাগ আছড়ে পড়ল অবুঝ শিশুটির উপর। সে ধমকে উঠে বলল, হচ্ছে কি নায়েল, এত রাত অবধি তুমি জেগে আছো কেন? আর এত জোরে চিৎকার চেঁচামেচি করছো কেন? বাসার সবাই ঘুমাচ্ছে না? বাবার ধমকে চঞ্চল নায়েল ভয়ে মিয়ে গেল। শূন্য ঘরে আশ্রয়ের খোঁজে এদিক ওদিক চেয়ে ফুপিয়ে কেঁদে উঠে মাম্মা বলে। মেয়ের কান্নায় মৌনতা ছুটে আসলো। মাকে দেখতে নায়েল ঝাঁপিয়ে পড়ে তার বুকে। মৌনতা মেয়ের পিঠে অভয় দিয়ে হাত বুলাতে বুলাতে ইমরোজের তপ্ত মুখের দিকে চাইল। শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে? ওকে ধমকালেন কেন? ইমরোজ কঠিন চোখে তাকায় শুধায়, ও এখনো জেগে আছে কেন? ও প্রতিদিনই এমন রাত করে ঘুমায়, কখনো খেয়াল করেননি?
আমার কি খেয়াল করার কথা? ওকে ঘুম পাড়ায় কে? তুমি আর রোজ না? তবে ওর এই উশৃঙ্খল স্বভাব হলো কি করে? মৌনতা অনিমেষ চেয়ে বলল, আপনার খেয়াল করার কোনো কথা নয়। ওর বাবা আপনি ইমরোজ। দুনিয়াবি মোহে কি এক ছোট্ট প্রাণীর কথা ভুলে বসেছেন? অতটুকু একটা মেয়ে রাত 1টা পর্যন্ত জাগে, এই নিয়ম কে করেছে? মৌনতা, নিজেও ঠিকভাবে চলাফেরা করো না, মেয়েটাকেও বানাচ্ছ তেমন। আবার আমি কিছু বললে আমার ওপর আঙ্গুল তুলে দিচ্ছ। আমি কি ঘরে বাইরে সবটা দেখব? তবে তুমি আছো কি করতে? সন্তানকে ভালোবাসতে বলাতেও এত অজুহাত ইমরোজ? মৌনতা ক্ষীণস্বরে বলে উঠল। ইমরোজের থেকে দৃষ্টি সরিয়ে মেয়ের পানে তাকায়, মেয়ের গালে চুমু দিয়ে আশ্বস্ত করে বলল, মা আছি তো, ভয় নেই। ইমরোজ ফোনটা ছুঁড়ে মারে বিছানায়, পোশাক খুলতে খুলতে বলল, ওকে দ্রুত ঘুম পাড়িয়ে এসো। এখানেই ঘুমাবেও। ইমরোজ রক্তচক্ষু নিয়ে তাকায় বা চাপাসরে হিসিয়ে বলে, তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম? রোজ রোজ এক বিষয় নিয়ে তর্ক করে কি আনন্দ পাও? আমার প্রচণ্ড মেজাজ খারাপ মৌনতা, আর একটা কথা বাড়াবে না। রোজ রোজ আপনিও বা এক বিষয় নিয়ে কেন পড়ে থাকেন? আমার শরীর ভালো আছে কিনা কিংবা মেয়েটার কথা একদিনও ভাবেন না? তোমার শরীর 12 মাস খারাপ থাকে, এখন কি 12 মাস তোমায় সেবা করে যাব? আমারও তো একটা জীবন আছে, তাই না? মৌনতা বলহীন দেহে অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামী নামক মানুষটার দিকে। স্ত্রী হিসেবে বিন্দুমাত্র করুণা তো দূর, মানুষ হিসেবে সামান্যতম মানবিকতা এটুকুও নেই ওই চোখে মুখে। একদিন শাশুড়ি বলেছিল তাকে নিজের সর্বোচ্চটা দিয়ে এই স্বামী সংসারটাকে আগলে রাখতে হবে। এখন প্রশ্ন উঠছে, সর্বোচ্চটা কখন হবে? বুকের মাঝে ধুকধুক করা প্রাণটা শেষ করে ইমরোজ পোশাক বদলে হাঁক ছেড়ে রোজকে ডাকে। দরজা খুলে হাঁক ছেড়ে রোজকে ডাকলো। রোজ হন্তদন্ত হয়ে ছুটে আসে, মেজ ভাইয়ের ঘরের সামনে হড়বড়িয়ে বলে, ও ভাইজান, কাজে আটকে গিয়েছিলাম তাই দেরি হয়ে গিয়েছে। তাও নায়েলকে। ইমরোজ পথ ছেড়ে দেয়। রোজ ঘরে ঢুকে মৌনতা থেকে নায়েলকে নিতে যায়, কিন্তু সবসময়ের মতোই নায়েল আসতে চায় না। রোজ আহ্লাদি স্বরে বলে, এই বুড়ি, আই ফুপির কাছে, আজ দুজনে মিলে টম এন্ড জেরি দেখবো আর চকলেটও খাবো। নায়েল পিটপিট করে আগ্রহী দৃষ্টি ফেলল সুধায়। ছোট বাবার সেই চকলেট আর কার্টুনও দেখাবে? নায়েল পিটপিট করে আগ্রহী দৃষ্টি ফেলল সুধায়। রোজ মাথা নেড়ে সায় জানায়। নায়েল একলাফে ফুপির কোলে চলে যায়। মৌনতার বুঝতে বাকি থাকে না, শারীরিক অসুস্থতায় বারংবার ভেঙে পড়তে চাওয়া শরীরটাকে পুরোপুরি ভাঙবে ইমরোজ। যদিও আজকাল বলে কোনো কথা নেই তার জীবনে। সে তো বিবাহিতই হয়েছে প্রতি রাতে স্বামীর অদম্য চাহিদা, ক্রোধ আর জেদ মিটানোর ইন্ধন হতে। সে ম্লান কণ্ঠে বলল, রাতে উঠলে একটু দুধ গরম করে খাইয়ে দিও। রোজও ম্লান হাসে। মৌনতার শুকনো বিবর্ণ মুখটি দেখে মাথা নেড়ে বলে, চিন্তা করো না, আসছি। রোজ চলে যেতে ইমরোজ সজোরে দরজা আটকে দেয়। গনগনে স্বরে বলে, বিছানায় যাও। মৌনতা নিজের দেহের ভার ছেড়ে দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। বৈবাহিক সম্পর্কের এই তিক্ত অভিজ্ঞতা আর শারীরিক অবসাদে তার দম আটকে আসছে। এত যন্ত্রণা কেন হচ্ছে? সে তো মনের জোরটুকু হারায়নি এখনো, কিন্তু মৌনতা হয়তো উপলব্ধি করতে পারেনি। তার ইচ্ছা প্রবল হলেও বিধ্বস্ত শরীরটা ক্রমশ বিশ্বাসঘাতকতা করছে। ইমরোজের যাবতীয় দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে গেল। তার ভাষায় এক শকুনের মতো দেখতে অসুস্থ রমণী শরীর ভোগ করে, আর নির্বোধ মেয়েটি তখনও হাড় ভাঙা সেই দৈহিক গ্লানি সহ্য করে যায় এক অলীক আশায়। এই তো হয়তো তার সংসারটা গুছিয়ে উঠবে, ফিরে আসবে সে এই স্বাভাবিক দাম্পত্য, যেখানে থাকবে না কোনো পরনারী ছায়া, থাকবে না কোনো অসহ্য মানসিক দহন। এরোজের কাছে আরও একটা বিরক্তিকর কাজ হলো ঘুমের মধ্যে বিঘ্ন ঘটানো, আর তা ঘরের মানুষগুলো এটাই বেশি করে। মধ্যরাতে ধূপধাপ লাথির আওয়াজে তার ঘুম ভাঙে। সে বিরক্ত হয়ে একটা গালি দিতে গিয়েও দিল না। দরজার ওপারের মানুষটা কাঙ্ক্ষিত মানুষ নয় জেনেও খারাপ কথা বলল না। সে উঠে বসে, মাথাটা একটু হালকা লাগছে। লেবু শরবত পান করে ঘুমিয়েছিল যে। তখনই আবারও ধূপধাপ শব্দ হলো। দরজায় ভেসে আসে বাচ্চা বাচ্চা কণ্ঠ। ছোট বাবা, ঘুমিয়ে পড়েছ? আমার ছেলে ঘুমিয়ে পড়েছ? তুমি তো পচা ছেলে। তুমি না বলেছিলে আমার সাথে নিয়ে ঘুমোবে? এরোজ দ্রুত দরজার কাছে যায়, নিজের উৎকণ্ঠা লুকিয়ে গম্ভীর মুখে দরজা খুলল। খুলতেই ভেসে উঠে রোজের কোলে থাকা ফুল কভারেজ রামপার আর টুপি পরা নায়েলের ঘুম জড়ানো কান্নারত ফোলা ফোলা মুখটি। কান্নারত মুখটি দেখতে এরোজের উৎকণ্ঠা ঠিকরে বেরিয়ে আসতে নেয়, কিন্তু তা প্রশ্রয় পায় না এরোজের কাছে। এগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই যে তার কাছে। সে গম্ভীর গলায় শুধায়,
কি হলো? এই রাতে এখানে কি করছিস? রোজের উদ্দেশ্যে প্রশ্ন করলেও জবাব দেয় নায়েল। সে ছোট ছোট হাতে চোখ মুছে নিজের 2 হাত বাড়িয়ে দেয় এরোজের দিকে, অভিমানী গলায় বলে, তোমার বোন পচা, সবাই পচা। আমায় বলেছে চকলেট দেবে, কার্টুন দেখাবে, কিন্তু দেখায়নি। আমি ফুপির কাছে ঘুমোবো না, তোমার কাছে ঘুমোবো, কোলে নাও। রোজ ফোরন কাটলো, বলে, দেখেছো ভাইজান, তুমি বলো আমি চকলেট পাবো কোথায়? ওগুলো তো তোমার কাছেই থাকে। এরোজ বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে ম্লান কণ্ঠে বলে, তোমায় না সকালে 1 বক্স চকলেট দিয়েছিলাম? সবাই খেয়ে ফেলেছি। নায়েল হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলে, চকলেট শেষ নায়ের, আবার আনলে দিব। এখন ফুপির কাছে ঘুমাও। না, আমি তোমার কাছে ঘুমোবো। আমার ঘরে গন্ধ, তুমি ঘুমোতে পারবে না। সমস্যা নেই, তুমি এয়ার ফ্রেশ দিয়ে দেবে, তাহলে আর গন্ধ আসবে না। নায়েল কিছুটা তোতলানো কণ্ঠে বলে, তার প্রায়শই অনেক কথা অস্ফুট। আমার মুখেও গন্ধ, বাজে গন্ধ। সমস্যা নেই তো, তুমি বাস করবে আর মাউথ ওয়াশ করবে। এরোজ উষ্ণ নিঃশ্বাস ফেলে গম্ভীর গলায় বলে, জেদ করো না নাইল, আমায় বিরক্ত করছো তুমি। ফুপির কাছে ঘুমাও। তুমি আমার বকছো, পচা ছেলে তুমি। আমি কান্না করে দেব কিন্তু। নায়েল ছলছল নয়নে তাকিয়ে বলে। এরোজের ঠোঁটের কোণা পেকে যায়, তেরা কণ্ঠে বলে, করো, তাতে আমার কি? তুমি কষ্ট পাবে না? না। নায়েল এবার চিৎকার করে কেঁদে উঠল, কান্নারত গলায় বলে, আমি তোমার কাছে ঘুমাবো। এরোজ এবার গা দুলিয়ে হেসে উঠল বিষাদের হাসি। সে মায়া বাড়াতে চায় না, চোখের কোণা টলমল করে উঠল। এই আবদারগুলো তাকে খুব টানে, তার মনে আশাবাদে এই আবদারগুলো সবসময় শোনার জন্যে। ছোট্ট দেহটি যখন তার বুকে লেপ্টে থাকে তখন মনে হয় আর রাতটা না শেষ হোক, তাহলেই তো দূরে সরে যাবে আর তার বুকটা খালি হয়ে যাবে। সে থমথমে মুখে নায়েলকে কোলে তুলে নেয়। সহসা নায়েল এরোজের গলা জড়িয়ে ধরে লেপ্টে যায় বুকে, কাঁধে মাথা এলিয়ে দিতে এরোজের মনে হলো পৃথিবীর সব সুখ আল্লাহ তাআলা ইমরোজকে দিয়েছে, কিন্তু তার কাছে নেই, কিছু নেই। বিষাদের যন্ত্রণা তীব্রতর হয় যখন মনে পড়ে ইমরোজ অন্য নারীতে আসক্ত নয়, বরং দুটো ফুলকে দুমড়ে মুচড়ে মারছে। সে কখনোই তা হতে দেবে না। একবার সৃজাকে নিজের আয়ত্তে আনতে পারলে ওটার কলিজা কেটে 2 ভাগ করে দেবে। তার পরিবারের দিকে চোখ দেওয়ার শাস্তি সে ভয়ঙ্করভাবে দেবে। এরোজ নায়েলকে বিছানায় বসাতে চাইলে নায়েল আরও জোরে তাকে জড়িয়ে ধরে বলে, না না, আমি নামবো না, তুমি দিয়ে আসবে আমায়। এরোজের ক্ষমতা নেই মেয়েটিকে উপেক্ষা করা। সে তাকে কোলে করে পুরো ঘর পরিষ্কার করে, এয়ার ফ্রেশনার স্প্রে করে, নিজেও ব্রাশ করে, মাউথ ওয়াশ করে, বডি স্প্রে করে। পুরো ঘরময় সুগন্ধ ভরে যেতে নায়েল স্বস্তি ভরা নিঃশ্বাস নিতে শুরু করে। সে গুনগুন করতে করতে এরোজের ঘরময় হাঁটে। এরোজ সব কাজ শেষ করে নায়েলের দিকে হাত বাড়িয়ে দিতে নায়েল ঝাঁপিয়ে পড়ে তার বুকে। এরোজ ছোট্ট দেহটাকে বুকে জড়িয়ে কমফোর্টারের ভিতর ঢুকে যায়। আরও একটা স্বর্গীয় রাত এরোজকে উপহার দেওয়ার জন্য এরোজ চলচল নয়নে কৃতজ্ঞতা প্রকাশ করে সৃষ্টিকর্তার কাছে। কত সুখ, কত শান্তি ছোট্ট এই প্রাণটার মাঝে, অথচ তার ভাই কিনা। সকাল সকাল আজ বৈঠক বসেছে শিকদার বাড়িতে, যার কারণে ঘরের নারী আর বাচ্চারা আজ অন্যত্র নাস্তা করছে। খাবার টেবিলে গাম্ভীর্যতার ছড়াছড়ি, টেবিলে শুধুই ঘরের পুরুষদের দেখা যাচ্ছে, এমনকি এরোজকেও। কক্ষে সেই গাম্ভীর্যতা ভেঙে ইমরোজের ক্ষিপ্ত কণ্ঠে বলল, আব্বু, এরোজকে বোঝাও, ও যা ইচ্ছা তাই করতে পারে না। সব জায়গাতে ওর উশৃঙ্খল উগ্রতা মানব না আমি। ও ছোট বোনকে দেখতে গিয়ে বড় বোনকে ভালোবাসার প্রস্তাব দেয় কি করে? সব কিছুর একটা সীমা থাকা দরকার। ইমরোজ রাগে ফোঁসফোঁস করছে। এরোজের ভ্রু উঁচিয়ে গেল ভাইয়ের কথায়। সে বাঁকা হেসে প্লেট উল্টায়, হাত বাড়িয়ে পরোটার গরুর মাংস প্লেটে তুলে নিতে নিতে শান্ত কণ্ঠে বলে, আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করব। পাত্রীর বড় বোন হোক কিংবা তাদের মা হোক, তাতে তোর কি? তকদির শিকদার এতক্ষণ ছেলের দিকে তাকিয়েছিল। ছেলের এমন নির্লিপ্ততায় তার মেজাজ চটে যায়। সে ক্ষিপ্ত কণ্ঠে বলে, ফাজলামা হচ্ছে এখানে সব জায়গায়। আমার নাক না কাটলে তোমার হয় না। সৃজার ছোট বোন কত কষ্ট পাচ্ছে জানো? ইমরোজের কাছে জিজ্ঞাসা করো, মেয়েটা তাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে। মাতলামি করে বেড়ায় সেটা আলাদা কথা, কিন্তু এখন তো মানুষকে কষ্ট দিয়েও তুমি দুবার ভাবো না।
পছন্দ না হলে না হতো সেটা আলাদা কথা, কিন্তু ওর বড় বোনকে তোমার বিয়ে করতে হবে কেন? কারণ আমি তাকে ভালোবাসি। এরোজ কাজ ঝাঁকিয়ে বলল। ইমরোজ গর্জে উঠল। এই চুপ, একদম চুপ কর। কোনো ভালোবাসা নেই, তুই শুধু ফাজলামি করছিস। আমি বেশ ভালো করেই জানি তুই এই বিয়ে ভেঙে দিবি। তোর বিয়ে করার হলে অন্য কাউকে বিয়ে কর, আমি অন্য কোনো ভালো পাত্রী খুঁজে দেব, কিন্তু ওই বাড়ি থেকে কাউকে বিয়ে করার দরকার নেই তোর। এরোজ খাওয়া থামায়। অশান্ত ক্রুদ্ধ ইমরোজের পানে তাকিয়ে বরাবরের ন্যায় শান্ত স্বরে বলে, তুই এমনভাবে রিয়েক্ট করছিস যেন আমি সৃজাকে না তোর বউকে বিয়ে করছি। স্টপ ইট ইরোজ। এতক্ষণ বাদ তপবনের ভারী কণ্ঠ শোনা গেল। এরোজের কথায় সহসা ইমরোজ চুপসে গেল। চোখ মুখ উপচে পড়া ক্রোধ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে সে। আরেকটু হলে সে রাগের বশে বলেই ফেলতো সত্যটা। সে থতমত খাওয়া দৃষ্টিতে তাকায়, কৃত্রিম হেসে বলে, না মানে আমি বলতে চাচ্ছি যে যে বাড়ির একজন মেয়েকে রিজেক্ট করা হয়েছে সেই বাড়ির আরেক মেয়েকে বউ আনা, এটা দৃষ্টিকটু না? এটা বিশ্রী একটা ব্যাপার। আব্বু, তুমি কিছু করো। ইমরোজের শেষ কথায় আপ্রাণ চেষ্টার বহিঃপ্রকাশ। কোনোভাবে বিয়েটা ভেঙে যাক, নয়তো সৃজার কাছে সে কাপুরুষ হয়ে থেকে যাবে। আর ইমরোজ শিকদার কখনোই কাপুরুষতার তকমা গায়ে লাগতে দেবে না। সকলের মতামত শুনে তপবন বলল, আমি তো বুঝতে পারছি না এই বিষয়টা নিয়ে এত আলোচনা সমালোচনা কি আছে। আর ইমরোজ, তোর এত ক্ষিপ্ত হওয়ার মতো কোনো কারণ তো আমি দেখছি না। ইরোজ তোর সিজার মতের ভিড়তে গিয়ে ওকে বিয়ে করতে চাইনি। পাত্রপাত্রী যখন রাজি, তবে আমরা মাঝখান থেকে সব সেন্টিমেন্টাল ব্যাপার কেন টানছি? আব্বু, সিজার মাও রাজি হয়েছে। আর কথা হলো সত্যির, সেই সময় করলে সব কিছু ভুলে যাবে। এটা কোনো বিশ্রী ব্যাপার নয়, বরং বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে করলে সেটা আরও দৃষ্টিকটু দেখায়। এতটুকু বলেই তপবন থামে। পুনরায় মায়ের উদ্দেশ্যে বলে, এক বাড়ি থেকে এক বোনকে কষ্ট দিয়ে আরেক বোনকে বউ করে আনা, বিষয়টা কেমন তপবন? তকদির শিকদার শান্ত স্বরে বলে, বিষয়টা একটু জটিল, তবে অসম্ভব নয় আব্বু। তুমি নিজেও কিছুটা এমন পরিস্থিতি পার করে এসেছো। তপবন মৃদু হেসে বলল। তকদির শিকদার শান্ত দৃষ্টিতে তাকায় ছেলের দিকে। নতমস্তকে খেতে থাকা নির্জনা বেগমেরও হাত থামল। উষ্ণ এক নিঃশ্বাস ফেলে সে আবারও খেতে শুরু করে। ইমরোজ চাপা আক্রোশ অকৃতকার্যতায় মিয়ে গেল। সে খাওয়া বন্ধ করে চুপ করে বসে রইল। কিয়ৎকাল বাদ আবারও অন্য পন্থায় চেষ্টা চালিয়ে বলে, ভাইজান, তোমার এইসব বিষয়ে এরোসকে সাপোর্ট করা আর ওর উচ্ছন্নতাকে প্রশ্রয় দেওয়ার ফল কোনো একদিন বাজেভাবে তোমায় আশাহত করবে। তাকে জিজ্ঞাসা করো তো, সে যে এত টাকা উড়িয়ে বেড়ায়, এই টাকাগুলো কাদের কষ্টের টাকা? কানাডাতে গিয়েই সে যে বাড়ি কিনেছে তার পুরো টাকাটা আমাদের ইনকামের। অথচ সে যে ভরা সমাজে বলে এসেছে তার স্ত্রীকে সে সোনা নয় ডায়মন্ড দিয়ে ঘরে তুলবে, তার পুরো ভিত্তিই তো আমাদের ইনকামে করা। আমাদের কষ্টের ইনকামের মূল্য রয়েছে, আমাদের খরচের জন্যই একটা টাকা দেয়। এরোজ শানিত দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে, রাগে হিসিয়ে বলে, কারণ এই যে গোটা সম্পত্তি, এই সম্পত্তিতে আমারও সমান ভাগ রয়েছে যেটা তোর আছে। আর তা দিয়ে আমি ওখানে বাড়ি কিনি না গাড়ি কিনি, তাতে তোর কি? ইমরোজ দাঁতে দাঁত চেপে বলল, আমরা ইনকাম করে সেই সম্পদটাকে ফলপ্রসূ করে তুলি। এমনি এমনি তো সম্পদ থেকে টাকা আসে না। তোর ভাগ তোকে আলাদা করে দেই, তারপর তুই দেখ তোর সম্পদ দিয়ে কোনো টাকা আসে কিনা। ইমরোজ পাল্টা রাগান্বিত স্বরে বলল। এরোজও ক্ষিপ্ত কণ্ঠে বলে, হ্যাঁ, হোক ভাগাভাগি, আমিও দেখবো আমি কিভাবে না খেয়ে মরি। তপবনের হাতে মৃদু কম্পন অনুভব হলো। আজ এত বছর পর প্রথমবারই সংসার সম্পদের ভাগ বাটোয়ারার কথা শুনে শুকনো একটা ঢোক গিলল সে। ভাইয়েরা বড় হয়ে গেছে, এখন তারা নিজেদের ভাগ আলাদা করে নিতে চায়। এই সংসারটাকে একত্রে পরিপূর্ণ হাসি খুশি দেখতে চাওয়ার ইচ্ছারা দুর্বল হয়ে পড়তে লাগলো। তকদির শিকদারের মাঝেও ঠিক একই বেদনার প্রলেপ পড়ল। সে নম্র স্বরে ইমরোজকে বলে, থামো ইমরোজ, অনেক হয়েছে। যে যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারেই, আমাদের মধ্যে নাক গলানো উচিত নয়। আমরা ভালো মন্দ দু একটা উপদেশ দিতে পারি, কিন্তু জোর করতে পারি না। আর এরপর থেকে যেন সম্পদ নিয়ে আর কোনো কথা না জানি শুনি। সঠিক সময় আসলে আমি নিজেই সবার মাঝে ভাগ বাটোয়ারা করে দেব। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে না। সম্পদ নিয়ে আমি চলে যাব না। সম্পদ নিয়ে আমি কবরে চলে যাব না।
কিন্তু আব্বু। ইমরোজের কণ্ঠে তকদির শিকদার ব্যগ্র কণ্ঠে তাকে থামিয়ে বলে, আর কোনো কথা নাই ইমরোজ। তপবন, নির্জনা, তোমরা দুজন সৃজার পরিবার সাথে মিলে শীঘ্রই একটা দিন তারিখ ঠিক করো, আকদ করে আসবো। আমি আমার স্ত্রীকে ধুমধাম করে উঠিয়ে আনব। এরোজ ইমরোজের পানে শানিত দৃষ্টি রেখে বলে, পরনারীর দিকে চোখ দেওয়ার শাস্তিও সে দেবে ইমরোজকে, এবং তা খুব বাজেভাবে দেবে। চরিত্রহীন তো চরিত্রহীন, তার সামনে ভাই বোন বলে কোনো সম্পর্ক নেই। একটা চরিত্রহীন মানুষ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট এবং শক্তিশালী মানুষ হয়। তার মধ্যে থাকে কাউকে ধ্বংস করার ক্ষমতা, গোটা পরিবার ধ্বংস করে মতো ক্ষমতা থাকে। তকদির শিকদার অতিষ্ঠ হয়ে বলে, হ্যাঁ, যা ইচ্ছা তাই করো, তোমায় আটকানোর সাধ্য কার আছে? ইমরোজ রাগে গজগজ করতে করতে চেয়ার ছেড়ে উঠে চলে যায়। এরোজ বাঁকা হেসে খেতে লাগলো। এরোজ, মাই কিং, কি করছো? সৃজার আবেদনময়ী কণ্ঠে এরোজ সিগারেটে সুপটান দিতে দিতে বাঁকা হেসে বলে, বাসর রাতের প্ল্যানিং করছি মাই কুইন। সৃজার আবেদনময়ী কণ্ঠ রোধ হয়ে আসলো এরোজের জড়ানো কণ্ঠে। এরোজ কতদূর ভেবে নিয়েছে তাকে নিয়ে। তার মধ্যে হঠাৎ করে কিছু অনুভব হতে লাগলো এরোজের জন্য। সে এখনো নিশ্চিত নয় এরোজকে নিয়ে। তার শুধু একটাই লক্ষ্য, সেটা হলো শিকদার বাড়ির বউ হওয়া আর বিশালী সম্পদের অধিকারী হওয়া, নিজেকে সমাজে উচ্চবিত্ত হিসেবে প্রতিষ্ঠিত করা। সে অফিসের ডকুমেন্ট তৈরি করতে করতে মিহিসরে শুধায়, এখনই এসব নিয়ে ভাবছো? তুমি তো দেখছি খুব ফাস্ট। আমার তো তোর সইছে না, পারলে এখনই তুলে নিয়ে আসি তোমায়। নিয়ে কি করবে? সৃজা লাজুক হেসে শুধায়, কেটে কোটে 4 পিস করে রূপসা নদীতে ভাসিয়ে দিব, আর কলিজাটা দিয়ে ভুনা খিচুড়ি করব। মেঝো ভাইজান খুব পছন্দ করে কলিজা দিয়ে ভুনা খিচুড়ি। এরোজের নিখাত কণ্ঠে সৃজা ভিমড়ি খেয়ে গেল। টাইপিং থামি আশ্চর্য হয়ে শুধায়, কি বললে? কি বললাম? এরোজের নিরুদ্বেগ কণ্ঠ। এই যে মাত্র বললে কেটে। সৃজার কথা অসম্পূর্ণ থেকে গেল এরোজের ব্যগ্র কণ্ঠে। সে বিগলিত কণ্ঠে বলে, ও সৃজা, হাউ সুইট অফ ইউ। তুমি তো দেখছি আমার ইয়ারকিটাকেও সিরিয়াসলি নিয়ে বিশ্বাস করছো। হাউ সুইট। এমন একজন লয়াল জীবন সঙ্গীর অভাবেই তো আমি আজ 32 বছর যাবৎ অবিবাহিত। ফাইনালি আই গট মাই লাইফ পার্টনার। আমার মনের রাজ্যের রানীকে দ্রুততার সিংহাসনে বসাবো। আই ক্যান্ট ওয়েট এনিমোর। সৃজা স্বস্তি নিঃশ্বাস ফেললো। একগাল হেসে বলল, তুমি প্রচুর দুষ্ট এরোজ। কেন, তুমি কি ভাবছিলে আমি সত্যিই এমন কিছু করব? আমি তো ভাবছি বাসর রাতে তোমায় কিভাবে ভালোবাসবো। এত সুন্দরী সুইট মেয়েটিকে যেভাবে ভালোবাসবো সেটাই কম পড়বে। এরোজ প্রগাঢ় হেসে বলল। এরোজের আশেপাশে তার ছোট ভাই সহ সৈকত হা করে তাকিয়ে আছে। তাদের ভাই যে তোষার মধ্যে এত পটু তা তারা আজই জানলো। বর্তমানে তারা নিউ মার্কেটের ভেতরে রয়েছে। ফোন কেন দিয়েছিলে মাই কুইন? এরোজ আদুরে গলায় জিজ্ঞাসা করে, কেন, আমি কি আমার কিংকে ফোন দিতে পারি না? মাই সুইটহার্ট, অবশ্যই পারো, যে কোনো সময় পারো। আমি এখনই ফোন দিতে যাচ্ছিলাম। আমার বুকটা তৃষ্ণার্ত হয়ে আছে তোমার কোকিলা কণ্ঠ আর লাজুক মুখটি দেখার জন্য। ছোঁয়ার জন্য তো হাত নিষ্পিস করছে। বলতে চাচ্ছিলাম যে তুমি আংটি তো চুজ করলে, কিন্তু গলার হার চুজ করা হয়নি তো। আমি চাই না তোমার এই অমূল্য দেহে তুচ্ছ সোনা শোভা পাক। আমার অমূল্য মানুষটিকে আমি অমূল্য কিছু দিয়ে মুড়িয়ে দিতে পারলে খুশি হব। তুমি কাজ শেষ করে আমায় মেসেজ করো, আমি নিতে আসবো তোমায়। সৃজা আবেগে আপ্লুত হয়ে পড়ে। সে আপ্লুত হয়ে বলে, তোমার নামে এতদিন শুধু খারাপ কথাই শুনেছি, অথচ তোমার সাথে যত সময় কাটাচ্ছি মনে হচ্ছে আমি কোনো সুপুরুষের সাথে কথা বলছি। একটা মানুষ এত সুইট কি করে হয়? আই এম রিয়েলি ভেরি লাকি এরোজ। ইয়েস মাই লাভ, তোমার থেকে লাকি এই দুনিয়াতে আর দুটো নেই, নয়তো আমি থাকি তোমার কপালে। এরোজ বিগলিত কণ্ঠে বলে। চোখে মুখে তার হিংস্রতা। ইচ্ছে তো করছে এটাকে গলা টিপে মেরে তারপর জেলে গিয়ে আরামসে ঘুমাতে। সৃজা আনন্দিত হয়ে গেল এরোজের প্রস্তাবে। সে দ্রুত নিজের কাজ শেষ করতে লাগলো। সন্ধ্যা 7টা তপবনের আদেশ মোতাবেক সৃজার অন্য সেক্টরে কাজ করে, আর সেই কাজ শিখতে এবং করতে সৃজার দম ফেলার সুযোগ পাচ্ছে না। সে রাগে গজগজ করছে আর কাজ করছে। আর তো মাত্র কটা দিন।
তারপর শিকদার বাড়ির বউ হয়ে সব কটাকে দেখে নিবে। তখন রানীর বেশে বসে বসে শুধু টাকা গুনবে। উজ্জ্বল স্বপ্ন বুনতে বুনতেই আবির্ভাব ঘটল ইমরোজের। হাওয়ার বেগে ইমরোজ আসলো আর সৃজাকে তার ডেস্ক থেকে টানতে টানতে নিয়ে যায় অফিসের শুনশান জায়গায়। সৃজা ক্রুদ্ধ গলায় বলে, ছাড়ো ইমরোজ, হুটহাট তুমি এসে আমার উপরে এমন অধিকার দেখাতে পারো না। দেয়ালে সজোরে চেপে ধরে ইমরোজ হিসিয়ে বলল, তো কে পারে? এরোস, সামান্য একটা ডায়মন্ডের রিং আর মিষ্টি মিষ্টি কথায় তুই বিক্রি হয়ে গিয়েছিস? আমাকে এখন আর ভালোবাসিস না? খবরদার ইমরোজ, তুই তোকারি করবে না। তুমি কোন দুধের ধোয়া তুলসী পাতা না, নয়তো বউ বাচ্চা রেখে পরকিয়া করে বেড়াতে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেই সম্মান রাখতে পারোনি। কিন্তু এরোজ সেটা দেখেছে। সে আমায় সসম্মানে আমায় নিজের বউ করতে চায়, কিন্তু তোমার মধ্যে এমন কোনো আগ্রহ দেখা যায়নি। তার থেকে ভালো তুমি থাকো, আমি এরোজকে বিয়ে করে নিই। সৃজার দাঁতে দাঁত চেপে বলল। ইমরোজ গর্জে উঠল, তুই কাউকে বিয়ে করতে পারবি না আমায় ছাড়া। এতদিন তোর পিছনে টাকা উড়িয়েছি এই দিন দেখার জন্য। তুই এরোজের মুখের ওপর এই বিয়ের জন্য না করবি। করব না, আমি ওকে বিয়ে করব। বিয়ে পর্যন্ত তোমায় একটা সুযোগ দিচ্ছি ইমরোজ। এই কদিনে যদি পারো তবে আমায় সসম্মানে নিজের বউ করে বাড়ি তোলো, নয়তো নিজের এই কাপুরুষের মতো মুখ আর আমায় দেখাবে না। বলে সৃজা গটগট করে চলে যায়। ইমরোজও তার পিছু পিছু যায়। সৃজা, শোনো, আমার কথা আছে তোমার সাথে। আমরা এক জায়গায় শান্ত হয়ে বসে কথা বলি। তুমি তো জানো আমার পরিস্থিতি। আমি যদি এখন কোনো পদক্ষেপ নেই তবে বাবা আর ভাইজান আমায় ছেড়ে কথা বলবে না। ইমরোজ পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে। সৃজাকে ধরতে যাবে তার আগে কেউ সজোরে সৃজাকে টেনে নিয়ে গেল। ইমরোজ চমকে উঠল এরোজকে দেখে। তার থেকেও বেশি চমকায় এরোজের বাহু ডোরে সৃজাকে দেখে। তার চোয়াল শক্ত হয়ে আসে, ধূসর বর্ণের দৃষ্টিদ্বয় সরু হয়ে আসে। এরোজ ভ্রু নাচিয়ে শুধায়, কি হলো ইমরোজ ভাইজান, ছোট ভাইয়ের বউয়ের পেছনে ঘুরছেন কেন? তোদের এখনো বিয়ে হয়নি এরোস, আর হবে কিনা সেটাও সন্দেহ। সৃজা আমার এমপ্লয়ি, ওর সাথে আমার কাজ আছে। এরোজ ফিচেল হেসে বলল, এবার এই বস এমপ্লয়ের সম্পর্ক ভুলে যান ভাইজান। আমার বউকে কারো আন্ডারে কাজ করতে দিব আপনি এটা ভাবলেন কি করে? আমার বউ তো হবে এই কোম্পানির আরেকজন মালিক। আসছে, হ্যাঁ, আমরা সেকেন্ড টাইম ডেটে যাব, লেট নাইট ডেট, সি ইউ। এরোজের কথায় সৃজার চোখ মুখ চকচক করে উঠল। সে নাচতে নাচতে বেরিয়ে যায় এরোজের সাথে। আর ইমরোজ রাগে দুঃখে নিজের মাথার চুল টানতে লাগলো। পকেটে থাকা ফোনটা লাগাতার বেজে যাচ্ছে। ইমরোজ কিছুটা ত্যক্ত বিরক্ত হয়ে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভেসে এলো চিকিৎসকদের গম্ভীর ও মাপা কণ্ঠস্বর। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে তলব করা হচ্ছে। ললাটে বিরক্তির ভাঁজ গভীর করে ইমরোজ শুধালো, এতদিন কেন লাগলো রিপোর্ট আসতে? আর এখনই আসা লাগবে? আমি ব্যস্ত আছি। ইমার্জেন্সি ইমরোজ, তোমাকে এখনই আসতে হবে। এসো, সামনাসামনি কথা হবে। আসছি। চেম্বারে পা রাখতে ডাক্তার থমথমে মুখে বললেন, বসো ইমরোজ। ইমরোজ চেয়ার টেনে বসে শুধায়, এত দেরি হলো কেন রিপোর্ট আসতে? হাসপাতালের রেকর্ড তো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে শুধালেন, হাসপাতালের কোনো ত্রুটি নেই। এই সপ্তাহে খুলনাতে কোনো দক্ষ হেমাটোলজিস্ট কিংবা অ্যানাকোলজিস্ট সহজলভ্য ছিলেন না, তাই মৌনতার স্যাম্পল ঢাকায় পাঠাতে হয়েছে। সেখানে 2 জন বিজ্ঞ হেমাটোলজিস্ট দিয়ে রিপোর্ট করিয়েছি। ইমরোজ কপাল কুঁচকে নেয়, অবুজ কণ্ঠে শুধায়, হেমাটোলজিস্ট, অনকোলজিস্ট তো? ডাক্তার রিপোর্ট বের করতে করতে ব্যগ্র কণ্ঠে বলে, রক্ত এবং ক্যান্সার বিশেষজ্ঞ। ইমরোজ তখনও অবুজ পানে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। চোখ মুখ তার অস্বাভাবিক রকমের ফ্যাকাশে দেখালো। সে ক্ষীণকম্পিত কণ্ঠে শুধালো, গুরুতর কিছু ডাক্তার? মৌনতার আসলে কি হয়েছে? ডাক্তার মলিন মুখে সান্ত্বনা দিয়ে বললেন। ইমরোজ মাথা নেড়ে বলল, সাহস হারিও না ইমরোজ, চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত। দেশ বিদেশে সবকিছুরই সুচিকিৎসা রয়েছে। না ডক্টর, আমি মোটেও ভয় পাচ্ছি না। আপনি বলুন, কোনো সমস্যা নেই? কি হয়েছে মৌনতার? সিটি মেডিকেলের গ্রাউন্ড ফ্লোরে জনমানবে আড়ম্বরপূর্ণ। এই একটা জায়গাতে কেউ পৃথিবীর শ্রেষ্ঠ সুখের বার্তা পায়, আবার কেউ প্রিয়জনকে চিরতরে হারানোর অমোঘ সত্য মেনে নিয়ে
রিক্ত হস্তে ফিরে যায়। তেমনি কিছুটা বিভ্রান্ত দিক দিশাহারা প্রতীকের ন্যায় গ্রাউন্ড ফ্লোরের কাউচে বসে আছে ইমরোজ, হাতে তার মেডিকেল রিপোর্ট। মস্তিষ্ক থম মেরে আছে। ইমরোজের জীবনে সকল অশান্তি, অপ্রাপ্তি, হতাশা, টেনশন সব দূর হয় দিন শেষে মৌনতার সান্নিধ্যে। আর মৌনতা এমনই একটা মেয়ে যে কিনা বিয়ের দিন থেকে আজ পর্যন্ত সবকিছুর আগে স্বামীর চাওয়াকে রেখেছে। ইমরোজের চিন্তা হতাশা দূর করার জন্য মৌনতাই যথেষ্ট। সে ইমরোজকে এমনভাবে ট্রিট করে যেন সে কোনো রাজা, আর মৌনতা তার বিশ্বস্ত একনিষ্ঠ সেবিকা। ইমরোজ হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। ঠিক এই জায়গা থেকে ইমরোজ দুর্বল মৌনতার প্রতি। প্রতিটা পুরুষই চায় সে কোনো নারীর থেকে রাজার মতো ট্রিট পাবে। এর জন্য সে চাইলেও জোর গলায় বলতে পারে না সে মৌনতাকে ছেড়ে দিবে, কেননা মৌনতার তো কোনো ক্ষতি নেই। যা খুঁত বের করে তা তার চরিত্রহীন দ্বিচারিতায় লিপ্ত মন। তার তো মৌনতার প্রতি টান এই কারণে। কিন্তু যখন একটা মানুষের সেবা করার বা নিজেকে বিলিয়ে দেওয়ার ন্যূনতম ক্ষমতাটুকু আর অবশিষ্ট থাকবে না, তখন সেই মানুষের প্রয়োজনীয়তাই বা কী? এমন জরাজীর্ণ মানুষের জন্য অপরাধবোধে দগ্ধ হওয়ারই বা কী আছে? দীর্ঘ সময়ের স্থবিরতা ভেঙে ইমরোজ হাতের রিপোর্টটার দিকে তাকায়। হঠাৎ করেই তার ওষ্ঠকোণ বেঁকে যায়। এক পৈশাচিক হাসিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। একটু আগে সেই বিভ্রান্তি আর দিশেহারা ভাব অচিরেই কর্পূরের মতো উবে গেছে। ইমরোজের চোখে মুখে এখন যে প্রফুল্লতা তা অস্বাভাবিক এবং তীব্র, যেন কোনো গোলকধাঁধায় আটকে পড়া পথিক আচমকা প্রস্থানের গোপন পথটি খুঁজে পেয়েছে। এই হাসির ঝলক নিজের ললাট থেকে কাপুরুষ আর অক্ষম হওয়ার তকমা ঝেড়ে ফেলতে পারার একরকম পরম পৈশাচিক তৃপ্তি। মস্তিষ্ক থেকে সবচেয়ে বড় বোঝা ঝামেলা নেমে যেতেই মাথাটা হালকা হয়ে গেল। সে প্রফুল্ল চিত্তে উঠে দাঁড়ায়। ঘড়িতে তখন 9টার বেশি বাজে। সে সোজা নিউ মার্কেটে যায়। একটা ডায়মন্ডের দোকানে যায়। দেখে পছন্দ করে একটা ডায়মন্ডের সেট কিনলো। সেটা নিয়ে সোজা রওনা দিল কাঙ্ক্ষিত মানুষটার কাছে। সৃজা মেজাজ খারাপ করে ঘুমিয়েছিল নিজের বিছানায়। এরোজ কত কিছু বলে তাকে বাইরে নিয়ে গিয়েছিল, কিন্তু তেমন কিছুই করেনি সে। বাইকে করে পুরো খুলনা এক পাক ঘুরিয়ে নিউ মার্কেট থেকে 20 টাকার ঝালমুড়ি খাইয়ে বাড়িতে দিয়ে গিয়েছে। সেই থেকে তার মেজাজ খারাপ। ভেবেছিল ডায়মন্ডের সব থেকে গহনা চুজ করবে, তারপর রেস্টুরেন্টে খেতে যাবে। এর থেকে ইমরোজই তো ভালো ছিল। অন্তত সে তার প্রতিটা ইশারা পালন করত। নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে কি সে ভুল করছে? চিন্তায় পড়ল সৃজা। গেটের ভেতরে গাড়ি ঢোকার শব্দে সে জানালা থেকে উকি দেয়। ইমরোজকে দেখতে চাপা আনন্দ দেখা গেল তার মাঝে। তবুও সে গাম্ভীর্যতা ধরে রাখে। ইমরোজ সোজা তার ঘরে এসে, এর আগেও এই ঘরে বহুবার এসেছে সে, একসাথে রাত থেকেছেও। ইমরোজের মাঝে অন্যরকম এক কনফিডেন্স দেখে সৃজার ভ্রু কুঁচকে গেল। সে গম্ভীর গলায় শুধায়, তুমি এখানে কেন? তোমায় বলেছিলাম না আজ থেকে আমাদের পথ ভিন্ন? ইমরোজ উত্তরের বদলে প্যাকেটটা বিছানায় রেখে সৃজাকে এক হাঁচকা টানে নিজের বাহু বন্দি করলো। সৃজা একটুও হকচকালো না, বরং বিরক্ত হয়। ইমরোজ স্মিত হেসে দেখে সে বিরক্তি ভরা মুখ। গালে আলতো হাতে আঙ্গুল ছোঁয়ায়, ধিমি কণ্ঠে বলে, ভিন্ন নয়, আজ থেকে আমাদের পথ এক। এটাই সুনিশ্চিত করার জন্য এসেছি। এই মুখ থেকে এখন থেকে কাপুরুষ নয়, সুপুরুষের তকমা পাবো। সৃজা বিভ্রান্ত হয়ে শুধালো, কি বলছো এসব? ইমরোজ মৃদু হাসলো, দৃঢ় কণ্ঠে বলল, বিয়ে করব এখনই, চলো। সৃজা স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে বলল, পাগল হয়েছো নাকি মজা করছো আমার সাথে? ইমরোজ পকেট থেকে সে মেডিকেল রিপোর্টটি বের করে সৃজার সামনে ধরল। অবজ্ঞা সুরে বলল, একজন মৃতপ্রায় মানুষের জন্য আমি আমার উজ্জ্বল জীবন কেন উৎসর্গ করব? আর রইল বাড়ির লোক, তারাই আর কয়দিন পর উঠে পড়ে লাগবে আমার জন্য বউ আর নাইলের দেখাশোনার জন্য মা আনতে। এবং তোমার থেকে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না। সো চিল। আমায় কালারিঙ্গও হতে হলো না, কারো মনও ভাঙতে হলো না। সৃষ্টিকর্তার সউদ্যোগে আমাদের পথের কাঁটা উপড়ে ফেলছে। সৃজা রিপোর্টের উপর চোখ বুলাতে স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের নীরবতার পর সে এক মেকি ধিক্কার জানিয়ে বলল, তুমি জালেম ইমরোজ। মৌনতার জীবনের সবচেয়ে বড় পাপ সে তোমার স্ত্রী। তোমার সংসার সন্তান লালন পালন করার প্রতিদান হিসেবে ভোলা ভালা মেয়েটাকে তুমি এটা দিলে? বলে সৃজা খিলখিলিয়ে হেসে উঠল। ইমরোজ বাঁকা হাসে পুনরায় এগিয়ে আসে সৃজার কাছে। কোমরের মৃদুচাপ প্রয়োগে মেয়েটিকে নিজের সাথে মিশিয়ে নেয়। থমথমে মুখে মেয়েটির হাসর জল চোয়াল চেপে ধরে হিসিয়ে বলল, যত ইচ্ছা হেসে নাও মেয়ে, তোমার কঠিন শাস্তির পাওনা আছে। আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার চিন্তা তুমি কোন সাহসে করো? কেন করব না? তুমি আমায় অবহেলা করো, আমায় আমার প্রাপ্য সম্মান দাও না। তবে কেন করব না? আজ যদি আমি এরোজকে বিয়ে করার কথা না বলতাম, তবে কি তুমি এত তাড়াতাড়ি আমায় বিয়ে করার সিদ্ধান্ত নিতে?
সৃজা দৃঢ় কণ্ঠে বলে। ইমরোজ একটু নরম হয়, আলতো চুম্বনে সৃজার ওষ্ঠাধর ছুঁয়ে দিল, আদুরে গলায় বলল, আর কোনো সমস্যা আসতে দেব না, অনেক হয়েছে। এবার এই লুকোচুরির খেলার সমাপ্তি ঘটাতেই হবে। আর কিছুদিন, তাহলেই সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি করতে চাইছো তুমি? সৃজা অবুজ কণ্ঠে শুধায়, ইমরোজের স্বরে আদিম হিংস্রতা। মৌনতা জানতেই পারবে না সে কি কারণে মারা যাচ্ছে। বলেই সে অবলীলায় রিপোর্টটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। সৃজা অবিশ্বাস্য নয়নে তাকায়, আর ইমরোজ ক্ষণিকের মোহে ভুলে বসলো দিন শেষে সেই মৌনতা নামক মেয়েটার কাছে স্বস্তি খুঁজত। তার সন্তানের মা, মেয়েটার কাছে সৃষ্টিকর্তার পর তার স্বামীর স্থান। পরনীয় মোহ এত কেন শক্তিশালী? একটাবার পিছু ঘুরে দেখলো না ফুলের মতো স্নিগ্ধ মেয়েটার এমন পৈশাচিকতা তো প্রাপ্য নয়। কিছুটা ঘোরের মাঝে কাটলো সৃজার সময়টা, স্তব্ধতার আভাস চোখে মুখে, কিন্তু ডায়মন্ডের সেটটি হাতে পেয়ে এক লহমায় সব গ্লানি ভুলে গেল। তবে হঠাৎ এরোজের কথা মনে পড়তে তার চোখে ভয়ের আভাস ফুটল। কিন্তু এরোজ, ওকে কি করব? সৃজার প্রশ্নে ইমরোজ চোয়াল শক্ত করে বলে, মুখের ওপর না করে দেবে, বলবে ওর মতো মাতালের সাথে তোমার যায় না। যত সব বড় বড় কথা মুখে। বউকে ধুমধাম করে ঘরে তুলবে ডায়মন্ড দিয়ে। ওর কানাডায় বাড়ি আব্বুর টাকায় কেনা। একদিন কাজ করে সেই টাকা দিয়ে 1 সপ্তাহ নেশা করে পড়ে থাকে। ওর সেই সামর্থ্য আছে? সে আবার বিয়ে করতে চায় তোমায়। ও তোমার যোগ্য? সৃজা মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলল। সত্যি তো, হুজুগের বসে এরোজকে বিয়ে করলে সে কত বড় লোকসানি না করত। মনে মনে ইমরোজকে ধন্যবাদ জানায়। সেখানে কিছুটা মুহূর্ত উষ্ণ করে তুলল ইমরোজের মেজাজ খারাপ দূর করার প্রয়াসেই। এবং একটা দীর্ঘ অবৈধ সম্পর্কের সমাপ্তি ঘটে তার 1-1.5 ঘন্টার মাঝে। ইমরোজ বিয়ে সকল ব্যবস্থা করে এসেছিল। 1-1.5 ঘন্টার ব্যবধানে খুব লুকোচুরি করে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়। রাতটা ইমরোজের কাছে অন্যরকম হয়ে ওঠে। বিবাহে উপস্থিত দুজন কাছের বিশ্বস্ত বন্ধু এবং সৃজার পরিবার নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারা। ইমরোজ যখন আমোদে মগ্ন, তখন ফোন আসে মৌনতা। সরব ইমরোজের হাসি মুখে ভাটা পড়ল। গাম্ভীর্যের সাথে সে ফোনটা রিসিভ করে। রিসিভ হতে মৌনতা জিজ্ঞাসা করে, শুনছেন, ডাক্তারের সাথে কথা হয়েছিল? কোনো কিছু বলেছে? কোন ওষুধ দিয়েছে? কেন, কি হয়েছে? ইমরোজ সন্দিগ্ধ কণ্ঠে শুধায়। ইমরোজের প্রশ্নে মৌনতা মলিন কণ্ঠে বলে, শরীরটা একটুও ভালো যাচ্ছে না। প্রতি রাতে মৌনতার চোখে বাধার মতো ব্লিডিং এর কারণ এতদিন না বুঝলেও আজ স্পষ্ট ইমরোজের কাছে। তবে সেটা সন্তর্পণে এড়িয়ে যায় ইমরোজ। নির্বিকার কণ্ঠে বলে, অতিরিক্ত চিন্তা করার কিছু নেই। ডাক্তারের সাথে কথা হয়নি আমার। দেখি, আগামীকাল কথা বলে ওষুধ নিয়ে আসবো আমি। আগামীকাল? আপনি আজ বাসায় আসবেন না? মৌনতা উৎকণ্ঠা নিয়ে বলে। না। ইমরোজ এক পলক সৃজার হাস্যোজ্জ্বল আবেদনময়ী বেশভূষার দিকে দৃষ্টিপাত করে জবাব দেয়। অপর পাশে মৌনতার বক্ষস্থল খামচে ধরল। কোনোভাবে কি ইমরোজ সৃজার সাথে থাকবে? কিন্তু কিভাবে? তাদের মধ্যে কি এখনো কিছু আছে? সৃজা তো ছোট ভাইজানকে বিয়ে করছে। চটফট করে উঠল, গাল গলা ঘেমে উঠল, জোর খাটিয়ে বলে, এই ঠান্ডায় বাইরে কোথায় থাকবেন? এটা কেমন দেখায়? একটু দেরি হলেও জরুরি কাজ থাকলে সেটা শেষ করে বাড়িতে চলে আসুন না। জরুরি কাজ আছে, আজ ফেরা সম্ভব না। বাড়িতে সবাইকে জানিয়ে দিও। বলে ইমরোজ ফোনটা কেটে দিল। মৌনতা উদাসীন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রয়। এখন আর দেহ মন কোনোটাই চলে না। বড্ড ক্লান্ত লাগে। অন্তঃস্থল আর্তনাদ করে বলে ওঠে, পৃথিবীর কোনো জায়গা বা কেউ কি একটু শান্তি দিতে পারে না তাকে? কত রাত আরামে ঘুমানো হয় না, কতদিন হলো চোখের পানি ছাড়া কাটায়নি। সব যন্ত্রণা তার জন্য লিখে রেখেছে কি? কিন্তু ভঙ্গুর নারীটি তখনও বুঝতে পারেনি তার তিলে তিলে গড়া সবকিছু শেষ। তার অগোচরে সৃষ্টিকর্তা তাকে চিরশান্তি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। শান্তির ঘুম আসছে মৌন। এই তো আর একটু, তারপরে এই পিশাচে ভরপুর পৃথিবীটা থেকে রেহাই পাবে চিরতরে। একটা শান্তির ঘুম দিতে পারবে, কেউ আর কষ্ট দিতে পারবে না। স্বামীর সংসার আগলে রাখতে চাওয়া সেই একনিষ্ঠ ধৈর্যশীল বোকা নারীটির শেষ যাত্রাটি অবশ্যই প্রশান্তিরই হবে। ছলনা, বিশ্বাসঘাতকতা, পাশবিকতা, আশা, ভালোবাসা আর একটা উজ্জ্বল দিনের অপেক্ষায় কেটে গিয়েছে আরও কিছু দুঃসহনীয় দিন। সময়ের বিবর্তনে একই ছাদের নিচে আজ এক অদ্ভুত দৃশ্যকাব্য রচিত হচ্ছে। একই ঘরের একজোড়া কপোতকপতি জীবনসঙ্গী থেকে মন্থর গতিতে অচেনা হতে শুরু করেছে। আরেক জোড়া কপোতকপতি অচেনা থেকে জীবনসঙ্গী হয়ে উঠেছে। আতরের তীব্র আভিজাত্যময় সুগন্ধে তখন তন্দ্রাগ্রস্ত আখিদ্বয় আলতো নড়ে উঠল। অনুভূত হয় মসৃণ ত্বকে অনবরত ছুঁয়ে যাওয়া কিছু স্নিগ্ধ অনুভূতির জীবন্ত ছোঁয়া।
রূপকথার ঘুম ঝরানো ওষ্ঠকোণা ক্ষীণ বেঁকে যায় চিরচেনা অনুভূতির মালিককে চিনতে পেরে। ঠিক আরেকবার পুরুষালী রুক্ষ ওষ্ঠদয় ছুঁয়ে গেল মেয়েটির ডান গাল। কিন্তু তবু নারীটির কোনো প্রকার উদ্বেগ না দেখে পুরুষটি এবার স্পর্শের প্রখরতা বদলে নিল। নরম মসৃণ গালে রুক্ষ দাড়িযুক্ত গালের ক্ষিপ্র ও বর্ষণ লাগতেই রূপকথা আর্তনাদ করে উঠল। তানশানের পাপা বিরক্ত কেন করছেন? হাতের উপর ভর দিয়ে কাত হয়ে শুয়ে থাকা তপবন স্মিত হাসল স্ত্রীর ব্যথাতুর চাহনি দেখে। ঝুঁকে গিয়ে ঘুম জড়ানো স্নিগ্ধ মুখটির ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, শুভ সকাল মুরব্বি, উঠুন, আজান দিয়েছে। রূপকথা বালিশে মুখ ডুবিয়ে দিল, ওষ্ঠকোণে লাজমাখা হাসি। ইদানিং তার প্রতিটা প্রভাতের প্রারম্ভ হয় এমনই উষ্ণ স্পর্শের দ্বারা। সে ঘুম জড়ানো কণ্ঠে বলল, শুনেছি। আজান শুনে এত আলচামি কি? আমি একটু পরেই উঠতাম। একটু পরে না, বলুন এখনই উঠছি, আজ থেকে কলেজ যেতে হবে। বলেই তপবন মেয়েটিকে পাজাকোলো করে বিছানা ছেড়ে নেমে আসে। পুতুল সাইজের মেয়েটিকে সোফায় বসিয়ে দিয়ে একটা চাদর আরেক জোড়া জুতা এগিয়ে দিয়ে বলল, ফার্স্ট নামাজ নিয়ে জিমাতে নেই। রূপকথার ঘুম ভেঙে যায় সুধায়। কলেজে কেন যাব? তপবন কোমরে হাত দিয়ে শান্ত দৃষ্টি ফেলল মেয়েটার পানে, ভ্রু নাচিয়ে সুধায়। ঘুম এখনো কাটেনি, কলেজে কেন যায় মানুষ? রূপকথা বিরোধ করলো। আমি কলেজে যাব না, বাড়িতে বসে যা পারি তাই পড়বো, আর পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবো। এতগুলো মোটেই হবে না, নিয়মিত কলেজ যেতে হবে, পড়াশোনা করতে হবে, আর দিন শেষে ভালো একটা রেজাল্ট আনতে হবে। রূপকথা উৎকণ্ঠা নিয়ে বলল, আমি কলেজে গেলে ওই লোকটা আবার ঝামেলা করবে, আর আম্মা সে আবার আমার ভুল বুঝবে। তপবন স্মিত হাসলো, দৃঢ়তার সাথে বলল, যার স্বামী তার পাশে আছে তার কিসের এত ভয়? চুপচাপ নিশ্চিন্তে পড়াশোনা মনোযোগী হও। কে কি করলো, কে কি ভাবলো, এগুলো তোমার দেখতে হবে না, আমি আসি তো। রূপকথা সকল ভয় দুশ্চিন্তা ওখানে অবসান ঘটে। যার স্বামী তার পাশে থাকে তাকে ধরনের কেউ হারাতে পারে না। সে রাজি হলো কলেজে যাওয়ার জন্য। তপবন উজু করে এসে পাঞ্জাবি আর শাল নিয়ে তৈরি হয়ে গেল। ফেব্রুয়ারির শেষ প্রায়, শীত এখন অতিশয় সহনশীল, অন্তত তার জন্য। রূপকথা ঝিমুতে ঝিমুতে গিয়ে উজু করে আসে। পড়াশোনা শেষ করে রাত 1টায় ঘুমিয়ে এখন ওঠা কিছুটা কষ্টকর। তপবন ছেলের ঘরে গিয়েও ঘুম ভাঙানোর পদ্ধতি হিসেবে নিজের রুক্ষ দাড়িগুলোকে ব্যবহার করলো। ফর্সা গালে বাবার ক্ষিপ্র একটা ঘর্ষণ অনুভব হতে তানশান বিরক্তিতে আর্তনাদ করে উঠল, ও পাপা, ডোন্ট ডিস্টার্ব। মুহূর্তে লাল হয়ে যাওয়া ছেলের গালে হাত বুলিয়ে তপবন আদুরে গলায় বলল, উঠছি পাপা। তানশান অলস কণ্ঠে বলল। তানশান অলসতা কাটিয়ে উঠে পড়ে। রোজকার নিয়ম অনুযায়ী কেউ এসে টুপি, পাঞ্জাবি আর সোয়েটার ধরিয়ে দিল। তানশান মৃদু হেসে সুধায়, আজ কলেজে যাবেন? রূপকথা ভ্রু নাচিয়ে বলল, যদি না যাই? না গেলে আপনি ফেল করবেন, আর আমায় সবাই ফালুদার ছেলে বলবে। ইদানিং খুব অবলীলায় তানশান নিজেকে রূপকথার ছেলে হিসেবে বলে বেড়ায়। রূপকথা স্মিত হেসে বলল, ফেল করলে দোষ আমার না, আমার টিচারদের, মানে তোমার আর তোমার পাপার। তপবন ভ্রু উঁচিয়ে গেল। বিছানা গোছাতে গোছাতে বিদ্রুপ করে বলল, টানশান, তোমার মাম্মিকে বলে দাও পরীক্ষার খাতায় আমি আর তুমি না, সে লিখবে। শিক্ষক কি এখন পরীক্ষার খাতায় লিখিতে আসবে নাকি? তানশান ডানে বামে মাথা নেড়ে বলল, পাপা, যেভাবেই হোক লস আমাদেরই, তার চেয়ে বরং জোর করে করে পড়াতে হবে। তপবন হেসে উঠল ছেলের কথায়। রূপকথা মুখ ছোট করে বলল, হয়েছে হয়েছে, আমি পড়াশোনা করবো মনোযোগ সহকারে, আর কলেজেও যাব। আজ যাবেন সত্যি? হুম। থ্যাংক গড, আমার এতদিন একা একা লাগতো। তানশান হাঁপ ছেড়ে বলল। তপবন রূপকথা মলিন মুখে তাকায় ছেলের পানে। অবশেষে সকল পার্থক্য জড়তা চাপে তারা একে অপরের সঙ্গী হয়ে উঠতে পেরেছে। সেদিন সোমবার, সুখময় সময়গুলো কর্পূরের ন্যায় বাতাবরণে মিলিয়ে যাওয়ায় পায়তারা করছে। এমনভাবে মিলিয়ে যাচ্ছে যেন সুখগুলো নিছকই কোনো ভ্রম ছিল। সকাল 8:30টার মধ্যে নাস্তাসহ দুপুরের রান্নার সব জোগাড় করে রূপকথা বড়সড় এক নিঃশ্বাস ফেলল। জবা নিজেও একটা লম্বা শ্বাস ফেলে তাকায় রূপকথার পানে। বিমুগ্ধ চিত্তে বলে ওঠে, আপনি অনেক ভালো বড় ভাবিজান। রূপকথা কোমর থেকে আঁচল খুলতে খুলতে সুধায়, কেন? আমার আর রোজাফার পর আপনিই আছেন যে মাইজা ভাবিরে এত ভালোবাসেন, আর সবাই তো শুধু কাজ আর দায়িত্ব চাপাইয়া দিতে জানে শুধু। জবা ম্লান হেসে বলল, গত রাত থেকে মনতা একটু বেশি অসুস্থ, তবুও ইমরোজ আর নির্জনা বেগমের কারণে একরত্তি বিশ্রাম তার জন্য সহজলভ্য হয়ে ওঠেনি। আজ সকালেও উঠতে পারেনি, আর না রূপকথা উঠতে দিয়েছে, বরং নাস্তা সহ যতটুকু পারছে সব কাজ নিজেই করে রেখেছে। রূপকথা মৃদু হেসে বলল, এক সময় সে আমায় আগলে রেখেছে, এখন আমি তাকে আগলে রাখবো, এটাই তো পরিবার। পরপরই বলল, আপা, আপনি শুধু ভাতটা রান্না করে রাখবেন, আর আমি এসে তরকারি রান্না করব।
তানজিমের পাপা কলেজে ফোন করে শুনেছে আজ 2টো ক্লাস হবে মাত্র, আমি তাড়াতাড়ি চলে আসবো। জবা পাণ্ডুর মুখে বলল। তা মাইজা ভাবিজান শুনলেই হইছে, দেখবেন একটু পরেই উঠতে উঠতে আইসা রান্না করতে শুরু করবে। রান্নাঘরে ঢুকতে দেবেন না। আপনার শাশুড়ির মাথায় বাস পড়বে 12টার মধ্যে রান্না না হইলে। রূপকথা হতাশার নিঃশ্বাস ফেলে তড়িঘড়ি করে কিছু খেয়ে নিল। কলেজের সময় হয়ে গেছে, জীবনের এমন জটিল মুহূর্তেও রয়েছে যেখানে দুটো দিকে সমান পরিশ্রম না দিলে হয়তো কোনো কিছুই হাতছাড়া হয়ে যাবে। তাপবান তৈরি হয়ে ব্যস্ত কদমে নিচে নামে। অফিসে যাওয়ার তাড়া আছে তার। সে খাবার ঘরে এই ঢুকতেই দেখলো রূপকথা তড়িঘড়ি করে বের হচ্ছে। এতক্ষণ কি করছিলে? কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। রূপকথা মৃদু হেসে বলল। বলেই রূপকথা ছুটল। বাবা ছেলে তৈরি হয়ে বাইরে বসেছিল। স্ত্রী সন্তানকে স্কুল কলেজে নামিয়ে দিয়ে তপবন সোজা অফিসে। সকালের দায়িত্বগুলো সবসময় তার থাকে, কেননা ইমরোজের ঘুম ভাঙে দেরিতে। ওদিকে মৌনতার জগতে যেন অন্য সুর বাজছে, যেখানে ভয়, বিচ্ছেদ, অবসাদ আর যন্ত্রণা ছড়াছড়ি। ভেজা চুল, রুক্ষ শুষ্ক ত্বক, চাপা ভাঙা রুগ্ন মুখ, চোখের নিচে পড়া কালশিটে দাগগুলো স্পষ্ট আরশির দিকে উদাসীন নেত্রে তাকিয়ে ব্রাশ করতে থাকা মৌনতা বিতৃষ্ণা ভরা দৃষ্টি সরিয়ে নিল। উদাসীন চিত্তে ব্রাশটা মুখ থেকে বের করলে অন্তঃস্থল স্থিমিত হয়ে এলো। দৃষ্টি স্থির হয় রক্তে রঞ্জিত হয়ে থাকা সাদা ব্রাশটার দিকে। দাঁতের গোড়া থেকে প্রতিদিন এমনি একটু একটু রক্ত বের হলেও আজ রক্তের পরিমাণ বেশি। শরীরে এক অসহ্য অবসাদ ভর করেছে। সে দুর্বল দেহে ব্যথাতুর নিঃশ্বাস ফেলল। ইমরোজ খোঁজ নিয়েছে ডাক্তার নাকি খুলনাতেই নেই। সে ঠিক করলো আজ রোজের সাথে অন্য ডাক্তারের কাছে যাবে। স্বামী নামক মানুষটা তো সাথে থেকেও নেই, কিন্তু এই ভঙ্গুর শরীর নিয়ে গোটা সংসারের ভার বইতে যে কষ্ট হচ্ছে। ত্রিশানের গতকাল পরীক্ষা শেষ হয়েছে, তবে পড়াশোনা শেষ হওয়ার আনন্দের চেয়েও প্রিয়তমাকে দেখার অধিক ব্যাকুলতা তার মাঝে। তার ফেরিটেল আজ বহুদিন পর কলেজে এসেছে। এটা শোনা মাত্রই কাঁচা ঘুম ছেড়ে সে এক প্রকার ছুটল কলেজে। অনেক লুকোচুরি হয়েছে, আজ সে সোজাসাপটা জানিয়ে দেবে। ওই রাগী মেয়েটাকে সে সারা জীবনের জন্য চায়। প্রয়োজনে তপবন ভাইজানের সাথেও কথা বলবে। কলেজ প্রাঙ্গণে তখন ছুটির ঘন্টা বেজে গিয়েছে। স্কুলের ছোট বাচ্চাদের অনুষ্ঠানের প্রস্তুতির কারণে ইদানিং 2-1টা ক্লাসের বেশি হচ্ছে না। ক্রিকেট ছাড়া আর কোনো খেলায় আগ্রহ নেই বলে তানশান এসবের ধারে কাছেও নেই। আজকের 2টো ক্লাস শেষ করে রূপকথা যখন নূর আর নৈমির সাথে দ্রুত পায়ে গেটের দিকে যাচ্ছিল, তখন চারিপাশ প্রায় স্বল্প মানুষের আনাগোনা। হঠাৎ করে একদল বখাটে ছেলে তাদের পথ আটকে দাঁড়ালো। রূপকথা হকচকিয়ে গেল। নূর কুচকে কড়া গলায় জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, এভাবে পথ আগলে দাঁড়ালেন কেন? জুম্মা নূরের কথায় পাত্তাই দিল না। সে সরু চোখে রূপকথার দিকে তাকিয়ে থেকে সন্দিহান কণ্ঠে শুধালো, তুমি রূপকথা তাই না? রূপকথা কপাল কুচকে মিহিসরে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আপনি কে? জুম্মা আর তার সহযোগীরা একে অপরের দিকে তাকিয়ে বিশ্রীভাবে দাঁত বের করে হাসলো। জুম্মা টিপ্পনি কেটে বলল, তোমার বয়ফ্রেন্ডের বন্ধু আমরা। সেদিন তিশান তোমাকে বাঁচিয়েছিল না? বাহ, দারুণ প্রেম তো তোমাদের। তাদের অট্টহাসিতে কলেজ প্রাঙ্গণ ভারী হয়ে উঠল। রূপকথার চোয়াল শক্ত হয়ে এলো, চোখে মুখে ফুটে উঠল তীব্র ঘৃণা ও ক্রোধ। সে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, কে আমার বয়ফ্রেন্ড? এসব কি আবল তাবল বলছেন? কেন, ভুলে গেলে নাকি? কজন বয়ফ্রেন্ড তোমার? রূপকথা এখন আর এই ছেঁচড়া ছেলেদের ভয় পায় না। সে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামনে কথা বলুন, নয়তো পরিণাম ভালো হবে না কিন্তু। পরিণাম আর খারাপ কে করবে? ওই তিশান। আরে আমরা তো একটু পরিচিত হতে চাচ্ছি, এসো আমাদের সাথে একটু কথা বলি। বলেই জুম্মা অসভ্যের মতো রূপকথার কবজি চেপে ধরল। রূপকথা হতভম্ব হয়ে গেল। নূর আর নৈমি কিছু বুঝে ওঠার আগে এক প্রকাণ্ড আঘাত লাগলো জুম্মার বাহুতে। সেই আঘাতের তীব্রতায় জুম্মা ছিটকে পড়ল অনেকটা দূরে। রূপকথা সহ জুম্মার বন্ধুরা চমকে উঠে রণমূর্তি ত্রিশানকে দেখে, কিন্তু কেউ কিছু বলার আর করার মতো কোনো সুযোগ পায় না। ক্রোধে ফুঁসতে থাকা ত্রিশান হকি স্টিক দিয়ে দেদারসে মাটিতে লুটিয়ে পড়া জুম্মাকে পেটাচ্ছে। জুম্মার সহযোগীরা ত্রিশানের এই উগ্র রূপ দেখে ভয়ে সিটিয়ে গেল। দুই পক্ষের মধ্যে একটা অলিখিত সমঝোতা থাকলেও আজ ত্রিশান যেন সব সীমানা ছাড়িয়ে উন্মাদ হয়ে উঠেছে। জুম্মা যখন প্রায় নীরব, তখন ত্রিশানের বন্ধুরা তাকে জোর করে টেনে সরালো, ধমক দিয়ে বলল, কি করছিস তিশান? মরে যাবে তো ও। ত্রিশান হাঁপাচ্ছে। ক্রোধে কাঁপতে কাঁপতে সে নিজেকে ছাড়িয়ে নিয়ে পুনরায় জুম্মার কলা চেপে ধরল, চিৎকার করে বলল, ওর সাহস হয় কি করে রূপকথার গায়ে হাত দেওয়ার? শি ইজ মাই গার্ল, ডোন্ট ইউ ডিয়ার লুক এট হার। ত্রিশানের সেই বজ্রকণ্ঠে রেশ কাটতে না কাটতে ভিড়ের আড়াল থেকে ভেসে এলো এক কিশোরের গম্ভীর ক্ষিপ্ত কণ্ঠস্বর, শি ইজ মাই মাদার, ইউ ডোন্ট ডেয়ার লুক এট হার। বিস্ময়ে বিমূঢ় ত্রিশান ঘাড় ঘুরিয়ে তাকালো। ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক বাবার প্রতিচ্ছবি এক কিশোর।
তানশানের চোখ মুখ রাগে লাল হয়ে আছে। রূপকথার ঘরমাক্ত মুখে মুহূর্তে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। তিশান কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি বললে তুমি? তানশান দৃঢ় পায়ে এসে রূপকথার পাশে দাঁড়ালো। ক্ষিপ্ত কণ্ঠে বলল, সে আমার মা, তার দিকে চোখ দেওয়ার দুঃসাহস করবে না। তিশান কি অবাক হবে? তার থেকেও অবাক হচ্ছে আশেপাশের সকলে। তিশান হেসেই ফেলল। জামার কলার ঠিক করে এগিয়ে এসে বলল, মজা করছো তানশান? তুমি এত ছোট, এইসবের মধ্যে আসো না। তোমার রিলেটিভদের কিছু হবে না, আমি তাকে দেখে রাখবো। যাও, বাসায় যাও। তানশান এক চুল নড়ল। সে পাথরের মতো স্থির হয়ে নিজের করা ভুলটি শুধরে বলল, উনি আমার কোনো রিলেটিভ না চাচু, উনি আমার মা। তুমি কি কানে কম শোনো? আর ওনাকে দেখার জন্য আমি আর পাপা আছে। তিশানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে অধৈর্য হয়ে বলল, কি আবল তাবল বলছো তানশান? ও তোমার মা হবে কি করে? হোয়াট রাবিশ! তিশানের কথার মাঝে রূপকথা অটল কণ্ঠে বলল, আমি ওর মা, এটাই সত্যি। আর আপনার জন্য এতটুকুই যথেষ্ট। কেন বা কিভাবে সেই কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। তানশান, চলো। তিশান যেন আকাশ থেকে পড়ল। সে দিশেহারা হয়ে রূপকথার পথ রোধ করে দাঁড়ালো। ধরা গলায় বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি তপোবন ভাইয়ের স্ত্রী? অসম্ভব। হাউ ইজ দিস পসিবল? তুমি ভেবে কথা বলছো? আমি ভেবে চিন্তে সজ্ঞানে বলছি। আমি তপবন শিকদার স্ত্রী এবং তানশানের মা। রূপকথা দৃঢ় কণ্ঠ। আশ্চর্য, এইটা কি করে হতে পারে? সে আমার থেকেও কত সিনিয়র তুমি জানো? কোথায় সে আর কোথায় তুমি? বয়সে ফারাক দেখেছ? এই রূপকথা, প্লিজ তুমি আমায় বলো, এইসব মিথ্যে তুমি মজা করছো? তিশান উন্মত্তের ন্যায় বলে। সে বিশ্বাসই করতে চাইছে না তার পুরো অনুভূতিটা একটা ভুল ছিল। রূপকথা ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনসম্মুখে মজা করার মতো মতিভ্রষ্ট আমার হয়নি। আমি তপবন শিকদার স্ত্রী আর তানশানের মা, এটাই সত্যি। কেন, কিভাবে, আপনাকে কেন বলবো? দয়া করে আমার জীবনটা জটিল বানাবেন না আপনি। আপনার কারণে আমাকে ইতিমধ্যেই অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আর ওনাদের বারণ করে দেবেন এরপর থেকে কলেজে কেউ যেন আপনি জড়িত কোনো কিছুকে আমায় সামিল না করে। বলেই রূপকথা তানশানের হাত ধরে দ্রুত কদমে সেখান থেকে চলে আসে। আর সদ্য অঙ্কুরিত তীব্র অনুভূতিতে দগ্ধ ছেলেটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আজ অফিসে দারুণ ব্যস্ততা। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। তপবন দ্রুত কদমে বাড়ি ফিরল। ফেলে যাওয়া একটা ফাইল নিয়ে বের হতে হতে হাঁক ছেড়ে মৌনতাকে ডাকলো। যাবার কথা মতো মৌনতাকে পাওয়া গেল রান্নাঘরে। তপবনের ডাকে আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো সে। জি ভাইজান। তপবন উৎকণ্ঠা নিয়ে শুধায়, মৌন, ইমরোজের কোন বন্ধু বিপদে পড়েছে? কোথাও গিয়েছে ও? অফিসের এই সপ্তাহে কত কাজের চাপ, অথচ নেই। এই সপ্তাহে সাতক্ষীরার প্রজেক্ট শেষ হবে। আমি তো একা হিমশিম খেয়ে যাচ্ছি। মৌনতার কপালে ভাঁজ পড়ল। চোখের কোণে ঘনিয়ে এলো সংশয়। বন্ধু বিপদে পড়েছে মানে? ভাইজান আর তো অফিসের কাজেই আজ যশোরে যাওয়ার কথা ছিল, তাই না? সে তো সকাল 7টার সময় যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তপবন হতবাক হয়ে গেল। যশোর অফিসের কাজে? কি উল্টাপাল্টা কথা! ওরা সাতক্ষীরা যাওয়ার কথা, তাও এই সপ্তাহের শেষে। তারপরই তপবন চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ে। উদ্বিগ্ন কণ্ঠে বলে, কিন্তু তার চেয়ে অদ্ভুত কথা হলো, আমায় গতকাল বলেছে ওর কোনো বন্ধু বিপদে পড়ছে, তার কাছে যেতে হবে 2 দিনের জন্য। ওই 2 দিনের কাছে ভিন্ন কথা কেন বললো? মৌনতা নিজেও চাপা ভয় অস্থিরতায় ঘেমে উঠল। ইমরোজ মিথ্যা কথা বলল কেন? আর বিগত দিনগুলোতে কেন ইমরোজ এত প্রাণবন্ত ছিল? এগুলোর সাথে কি কোনোভাবে সৃজা জড়িত ছিল? কিন্তু এটা কিভাবে সম্ভব? সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইজান একটু খোঁজ নিয়ে দেখুন না সে কোথায় আছে, কেমন আছে। মৌনতার ফ্যাকাশে মুখ আর অস্থিরতা দেখে তপবন নিজেকে কিছুটা সামলে নিল। গতকাল রাতে রোজ বলল মৌনতা ভালো নেই। কেন নেই সে জানে না, আর না তাকে কেউ খোলামেলা বলে। সে ধীর পায়ে এগিয়ে এসে মেয়েটার মাথায় অভয় দেওয়ার ভঙ্গিতে হাত রেখে বলল, চিন্তা করো না, আমি দেখছি ও কোথায় আছে। তপবন তাকে হাসি মুখে আশ্বস্ত করলেও পর মুহূর্তে তার চোখ মুখ কেমন শুকনো হয়ে গেল। সাতক্ষীরায় কনস্ট্রাকশন সাইটে ফোন দিয়ে শুনল ইমরোজ সেখানে যায়নি। তবে কোথায় গিয়েছে? কোথায় কি সে কিছু অদেখা করে ফেলছে? সে কি তবে ভাইদের অতিরিক্ত স্বাধীনতা দিতে গিয়ে কোনো বড় ভুল করে ফেললো? প্রশ্নটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এরোজ কেন সৃজার মতো একটা মেয়েকে বিয়ে করতে এতটা মরিয়া? আর কেনই বা ইমরোজ সেই বিয়ের প্রসঙ্গে এমন অদ্ভুত আচরণ করছে? দুশ্চিন্তার ভার বইতে পারে না তপবন। তৎক্ষণাৎ তার বিশ্বস্ত এক লোকের কাছে ফোন দিল। রিসিভ হতেই থমথমে মুখে বলল, রাশেদ, আমি একজনের বিষয়ে তথ্য চাই, একটু দ্রুত জোগাড় করে দিতে পারবে? কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এইসব। রাশেদ আর তার
রাশেদ তার আর তকদির শিকদারের রাজনৈতিক সব মারপ্যাচ সামলায়। সে বিনম্র কণ্ঠে বলল, জি স্যার, বলুন কার সম্পর্কে? তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলে বলল। ইমরোজ? রাশেদ হতচকিত হয়, অস্ফুট স্বরে বলল, ইমরোজ স্যার। ইমরোজ। ও কোনোভাবে যেন জানতে না পারে, বুঝতে না পারে। জি স্যার, বুঝেছি। একটু তাড়াতাড়ি করো রাশেদ। তপবন তাকে আনুষঙ্গিক আরো কিছু তথ্য দিয়ে এরোজকে ফোন লাগালো। সকাল থেকে এরোজ ও বাড়িতে নেই। 3বার রিং হওয়ার পরে ফোনটা রিসিভ হলো। তপবন আদেশে সুরে বলল, এরোজ, আধা ঘন্টার মধ্যে অফিসে আসবে। আধা ঘন্টার মধ্যে অফিসে না আসলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। তবে আধা ঘন্টা লাগলো না। এরোজ 15 মিনিটের মাথায় হন্তদন্ত হয়ে অফিসে এলো। তার অবিন্যস্ত চুল আর রক্তাভ চোখের অস্থিরতা তপবনকে বিচলিত করে। কক্ষে ঢুকে এরোজ মরিয়া হয়ে প্রশ্ন করল, সৃজা কোথায় ভাইজান? তপবন কপালে ভাঁজ ফেলে বলল, শান্ত হও আগে, কি হয়েছে তোর? কিছু হয়নি, আগে বলো সৃজা কোথায়? ওর বাড়িতে তালা, অফিসেও নেই। ও তো পরশু 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। কি বলে ছুটি নিয়েছে? ব্যক্তিগত সমস্যা বলেছিল। আর ইমরোজ, ও কোথায়? সকাল থেকে তো ওকেও দেখছি না। তপবন গম্ভীর স্বরে জানালো, ওকে আমিও খুঁজছি। আমার কাছে বললো বন্ধু বিপদে পড়েছে, অথচ মৌনতাকে বলেছে ও নাকি অফিসের কাজে যশোরে যাচ্ছে। এই মিথ্যাচারের কারণ বুঝতে পারছি না আমি। এরোজের অস্থিরতা এবার আতঙ্কে রূপ নিল। সে বিড়বিড় করে আওড়ায়, আমার নাম্বার ব্লক করা, বাড়ি তালাবদ্ধ। তবে কি সৃজা আমায় ইচ্ছাকৃত অ্যাভয়েড করছে? তপবনের কর্ণগোচর হয় সেই শঙ্কা মিশ্রিত কণ্ঠ। সে কপাল কুঁচকে শুধায়, সিরজা, তোর নাম্বার ব্লক করেছে? চোখে মুখে অজস্র চিন্তা নিয়ে এরোজ আতঙ্ক মিশ্রিত কণ্ঠে বলল, 3 দিন ধরে সৃজা আমার নাম্বার ব্লক করে রেখেছে। ওর ঘরের কাউকেও পাওয়া যাচ্ছে না ভাইজান। তপবন তার ঘাড়ে হাত রেখে শুধায়, তোর চোখে ভয় কেন এরোজ? আমি সত্যি করে একটা কথা বলতো এরোজ, তুই সিজাকে বিয়ে করছো না, এত উদ্গ্রীব কেন? অন্তত আমায় এটা বলবি না? ওকে তোর ভালো লাগে? এরোজ নিরুত্তর চোখ তুলে তাকায়। তপবন ফের শুধায়, তোর মাথায় কি চলছে এরোজ? কেন করছিস এগুলো? আমার কেন মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই। এরোজ চোয়াল শক্ত করে বলল, কোনো কিছু ঠিক নেই ভাইজান। আমি নিশ্চিত সৃজা আর তার পুরো পরিবারের গায়েব হয়ে যাওয়ার পেছনে তোমার আদরের ইমরোজের হাত রয়েছে। বিশ্বাস করো, চোখের সামনে আর একটা ঘর ভাঙলে আমি একটাকেও ছেড়ে কথা বলবো না। তোমার ভাই আর সৃজা দুটোকেই কবরে পুঁতে রেখে আসবো। তপবন বিস্ফোরিত নয়নে তাকায়, অস্ফুট স্বরে বলল, সিরজা আর এরোজ মানে? এরোজ এক তিক্ত তাচ্ছিল্যের হাসি হাসলো, দাঁতে দাঁত চেপে বলল, তোমার এই অন্ধবিশ্বাস দেখে অবাক হচ্ছে। তুমি এমন ভাবে তাকাচ্ছ যেন আমি তোমার সাধু ভাইয়ের নামে মিথ্যা রটাচ্ছি। সেই ভাই যার বিয়ের আগ পর্যন্ত একাধিক নারী সঙ্গ সারাদিন কাটতো না। তুমি কি ভেবেছ বিয়ের পর সে একদম পবিত্র হয়ে গিয়েছে? তপবন আদতে বিশ্বাস করতে পারছে না, কেননা বিয়ের আগে ইমরোজ আর তার জীবন যতটা অন্ধকারে আচ্ছন্ন থাকুক না কেন, বিয়ের পর সেই সকল অন্ধকার আলোয় পরিণত হয়েছে মৌনতা আর নায়েলের আগমনে। ইমরোজের জীবনে তো মৌনতা আর নায়েলের আগমনের পর কোনো অভাব ছিল না। যে মানুষটা নায়েলের জন্মের পর আনন্দে ঝরঝর করে কেঁদেছিল, সেই ভাইকে কি করে সে সন্দেহ করবে? এটা কি করে হতে পারে এরোজ? আমি কেন এমন একটা মানুষকে সন্দেহ করতে যাব যার জীবনে শোকের কোনো কমতি নেই? আমি আশ্চর্য। তপবনের কথারা জুড়িয়ে যাচ্ছে। এ যেন সেই 30 বছর আগেকার সেই বিদঘুটে বিশ্রী পরিস্থিতি আবারও পুনরাবৃত্তি হচ্ছে। বিশ্বাস আর অবিশ্বাসের সেই অসহ্য দহন। যখন সে জানতে পেরেছিল তার মা তাদের ফেলে অন্য পুরুষের হাত ধরে পালিয়েছে, বিদঘুটে সত্য হজম করতে না পারা ভাইয়ের দিকে এক পলক ক্রুদ্ধ দৃষ্টি ফেলে এরোজ ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। তার প্রতিটা কদমে আজ ভীষণ তাড়া। ছোট্ট নায়েলকে এরোজ না হতে দেওয়ার তারা। তপবন পিছু ডাকলো, এরোজ, কোথায় যাচ্ছিস? দিক দিশেহারা ভাইকে ছেড়ে এরোজ বেরিয়ে যায়। তার যাওয়া কিয়ৎকাল বাদেই রাশেদের ফোন আসে। কর্ণগোচর হয় কিছু তিক্ত ঘৃণ্য সত্য। ভাইয়ের প্রতি অগাধ অন্ধবিশ্বাসের জন্য আফসোসে জর্জরিত হয়ে তপবন ধপ করে বসে পড়ে চেয়ারে। চোখের সামনে হঠাৎ করে সব ঝাপসা হয়ে আসে। কর্ণঘোরে আন্দোলিত হয় মায়ের ফেলে যাওয়ার পর 2 ভাইয়ের নিষ্পাপ ক্রন্দনরত চেহারা। সে বিশ্বাসই করতে পারল না নিজের চরিত্রহীনতার বিদঘুটে ভিকটিম হয়েও কি করে ইমরোজ নিজের স্ত্রী সন্তানের সাথে এমনটা করতে পারল। পাথরের ন্যায় শক্ত হয়ে যাওয়া তপবন নিজেকে সামলে পুনরায় রাশেদকে ফোন লাগায়। শক্ত কণ্ঠে বলে, রাশেদ, তোমাদের কাছে 2 ঘন্টা সময়, যে কোনো মূল্যে এরোজকে খুঁজে বের করবে। কিন্তু তপবন বোধহয় তখনও বুঝতে পারেনি তার অন্ধবিশ্বাস একটু বেশি দৃঢ় ছিল। যে অন্ধকারে দৃঢ় সামিয়ানায় চির ধরতে ধরতে অনেক দেরি হয়ে গিয়েছে।
পৃথিবীতে এমন মেয়ে খুব কমই রয়েছে যারা ডিভোর্সি এই তকমাটাকে ভয় না পায়, ঘৃণা করে না। কেউ চায় না এই তকমাটা নিয়ে বাঁচতে। স্বামীর ঘর করতে চাওয়া, সন্তানের মাথার উপর বাবার আশ্রয় অটল রাখার জন্য কত নারী নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায়। মৌনতাও এই দলেরই অন্তর্ভুক্ত। কিন্তু মেয়েটার এই চাওয়াটা এতটাই নিমগ্ন হয়ে গিয়েছে যে এর সীমানা জানতো না সহ্যেরও একটা শেষ সীমানা থাকে। যেমন থাকে জোয়ারের পর ভাটার টান। স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে চাওয়ারও একটা সীমা রয়েছে, তবে মৌনতা এই সীমা সম্পর্কে অজ্ঞ। তাই তো এখনো ওই মানুষটার পথ চেয়ে রয়েছে যে কবে তার পথ থেকে হারিয়ে গিয়েছে। সংসার আগলে রাখার এক আদিম নেশায় মৌনতা ভুলে গিয়েছিল যে তরি ছিদ্রযুক্ত তা কেবল ডুবাতেই জানে, বাঁচাতে নয়। সে জানেই না তার অগোচরে কি পাশবিক জঘন্য খেলায় নিমগ্ন ইমরোজ। এত নিকৃষ্ট পরিকল্পনার পরেও রেহাই দেয়নি মেয়েটাকে। রোজকার মানসিক এবং শারীরিক যন্ত্রণা দিতে কার্পণ্য করেনি। আর সংসার বেঁচে যাওয়ার আশায় মেয়েটি নীরবে সবগুলো সহ্য করে যায়। মা বলে স্বামী স্ত্রীর মধ্যকার কথা কাউকে বলতে নেই, মেয়েদের ধৈর্য সহ্য নিয়ে চলতে হয়। এই বাক্য দুটি মানতে মানতে আজ মেয়েটি ক্লান্ত, অবসাদগ্রস্ত। সে জানে না তার এই ক্লান্তির কারণ এবং এর পরিণতি কি হবে। তখন দুপুর 12:30। এক দফা বমি করে টলটলে নেত্রে মৌনতা নিজের ঘরে বসে মেডিকেল রিপোর্ট ঘাটছে। সকাল থেকে ভঙ্গুর শরীর যেন আরও ভেঙে পড়েছে। শ্বাস নিতে ইদানিং কষ্ট হয়। কাঙ্ক্ষিত ডাক্তারের নাম্বারটি পেতে সে কল দেয়। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ফোন ধরতেই সে শুধায়, ডাক্তার কবে আসবে খুলনাতে? তবে জবাবটা শোনার জন্য প্রস্তুত ছিল না মৌনতা। ডাক্তার খুলনাতেই আছে ম্যাম। মৌনতা বিমূঢ় হয়ে শুধালো, ঢাকাতে গিয়েছিল না? কখন এসেছে? ম্যাম, স্যার ঢাকাতে বিগত 1 মাসেও যায়নি, আগামী মাসে যাবেন। মৌনতা ভেঙে আসা শরীর আর মনে স্বামীর একের পর এক মিথ্যাচার সহ্য করার ক্ষমতা ফুরিয়ে এসেছে। সে উদাসীন চিত্তে তাকিয়ে রইল ফোনটির দিকে। অসুস্থ শরীর, বিধ্বস্ত মস্তিষ্কে চলা অজস্র প্রশ্ন, চিন্তা, ক্লেশে টানাপোড়া নিয়ে মৌনতা সিঁড়ি পর্যন্ত আসতে দেহ ক্রমশই ভরশূন্য অনুভব হতে লাগলো। শরীর ঘামছে, ব্লাউজ ভিজে উঠছে, হৃৎপিণ্ডের গতি ক্রমশ অনিয়ন্ত্রিত। ভারসাম্য হারানো মৌনতা কোনো মতে সিঁড়ির রেলিংটা খামচে ধরল। মাথা নুয়ে বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু পৃথিবীটা তখন ঝাপসা হয়ে আসছে। তন্মধ্যেই কারোর ক্ষিপ্ত পায়ের শব্দ পেতেই সে সরব সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ঝাপসা চোখে এরোজকে দেখে সে কোনো মতে মাথায় কাপড় টানলো। বরাবরের মতোই এরোজ নতমস্তকে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কাঁধ দিয়ে কানের কাছে ফোনটা চেপে ধরে কাউকে কড়া সুরে আদেশ দিচ্ছে, সৈকত, আমি নাম্বার দিচ্ছি, এটা ট্র্যাক কর। তুই নিউ মার্কেটের 3 নাম্বার গেটে থাক, আমি 15 মিনিটের মধ্যে আসছি। এরোজ পাশ কাটিয়ে চলে যেতে মৌনতার সমস্ত শক্তি যেন উবে গেল। সিঁড়ি বেয়ে নামতে গেলে সামনের সবকিছু ধূসর হয়ে গেল। দীর্ঘ 1.5 বছরের একাকী লড়াই আর ভারসাম্য রক্ষা করতে করতে ক্লান্ত শরীরটা আজ আর নিজেকে ধরে রাখতে পারল না। অন্তঃস্থল থেকে একটা শেষ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মৌনতার দেহ ভর ছেড়ে দিল অজানা নিরুদ্দেশ গন্তব্যে, যেখানে নেই কোনো সঙ্গী আগলে রাখার মতো শক্ত বাহু। যেই কণ্ঠনালী থেকে সর্বদা হাসির শব্দ শুনতে এরোজের কর্ণদ্বয় প্রশান্তি লাভ করে, সেই কণ্ঠ থেকে অসহ্যনীয় ব্যথাতুর দীর্ঘশ্বাসের আওয়াজ শুনতে এরোজের কর্ণদ্বয় সংকুচিত হয়। ব্যস্ত কদমে হঠাৎ করে থেমে গেল। কারো অদ্ভুত আর্তনাদের শব্দে এসে বিলম্বহীন পিছু ফিরে তাকায়। কয়েক মুহূর্ত আগে সে স্থির মানুষটি সেখানে নেই। তার বদলে সিঁড়ি বেয়ে একটা নিথর দেহ গড়িয়ে পড়তে দেখে এরোজের চোখের মনি স্থির হয়ে গেল। ঝড়ের গতিতে আছড়ে পড়া হৃৎপিণ্ড বিদীর্ণ করা আতঙ্কে সে চিৎকার করে উঠল, ভাবি। হাতের ফোনটা অনাদরে ছিটকে পড়ে মেঝেতে। হতভম্ব এরোজ হাওয়ার গতিতে ছুটল অচেতন দেহটিকে আগলে নিতে, কিন্তু কয়েক সেকেন্ডের মাঝে 26টা সিঁড়ি অতিক্রম করেও এরোজ কাঙ্ক্ষিত মানুষটিকে ধরতে পারে না। মৌনতার অচেতন দেহ তখন নিচতলার মেঝে ছুঁয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে দুটো হাত বাজ পাখির মতো তাকে ছোঁ মেরে আগলে নিল। এরোজের গগনবিদারী চিৎকার করে ডেকে উঠল, আম্মা। এরোজ এক পলক তাকায় উঁচু সিঁড়িটার দিকে। অন্তঃস্থল আতঙ্কে থরথরিয়ে কাঁপছে। সে কোনো মতে ঢোক গিলে নিজেকে সামলায়। কম্পিত হাতে মৌনতার গালে চাপড় মারে, ভাবি, ভাবি, শুনতে পাচ্ছেন? ভাবি। মৌনতার কোনো জবাব আসে না। এরোজ অস্থির চিত্তে মৌনতার মাথা হাতাতে লাগলো, কিন্তু কোথাও তরল কোনো কিছুর আভাস না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও ফেলতে পারল না। হঠাৎ করে মৌনতার নাকসহ ঠোঁটের কোণা থেকে সরু এক রক্তের স্রোত বেরিয়ে আসে। এরোজের অন্তরাত্মা তখন হিম হয়ে আসে। কি হলো এরোজ, চিৎকার করলে কেন? বলতে বলতে নির্জনা বেগম এগিয়ে আসে বসার ঘরে, কিন্তু চোখে বাধা দৃশ্যটি দেখে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। মেজ বৌমা, এরোজ মেজ বৌমার কি হয়েছে? রক্তের সেই সরু লাইন যেন ক্রমশই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এরোজ হন্তদন্ত হয়ে মৌনতাকে পাজা কোলে করে তুলতে তুলতেই বলল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন আম্মা, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, দ্রুত হাসপাতালে নিতে হবে। চিৎকার চেঁচামেচিতে জবাসহ মাঝেদার রূপকথা হতবিহবল হয়ে ছুটে এলো বসার ঘরে। নির্জনা বেগম আতঙ্কিত জর্জরিত হয়ে এরোজকে বলে, এরোজ, আগে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। এই জবা পানি নিয়ে আয়।
মায়ের কথা এরোজের বাড়ন্ত পা থমকায়। হঠাৎ করে ভুলে বসেছিল মানুষটার উপর এত অধিকার দেখানো তার অনুচিত। সহসা এরোজের সকল উদ্বেগ একটা শুকনো ঢোকের আড়ালে লুকিয়ে গেল। সে শুকনো ঢোক গিলে মায়ের কথা মতো মৌনতাকে সোফায় শুইয়ে দিল। কিন্তু যখনই সে মৌনতার পায়ের নিচ থেকে হাত বের করে তার পৃথিবী থমকে যায়। পায়ের নিচ থেকে মাটি সরে যায় নিজের রক্তমাখা হাতটি দেখে। সে নিজের হাত থেকে দৃষ্টি সরিয়ে চমকে তাকায় মৌনতার পানে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে সে দ্রুত নুয়ে গিয়ে মৌনতাকে কাত ফেরে এবং সে অবাক হয়ে যায় মানুষটার পুরো নিম্নদেশে রক্ত ভিজে জুবুথুবু হয়ে আছে। এরোজ আর্তনাদ করে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।